হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আজ বাবার জেদের কারণে নিজের জীবন শেষ বললেই চলে। তার কারণ হচ্ছে আমার সদ্য বিবাহ করা বুড়ো স্বামী। হ্যাঁ, আজ আমার বিয়ে। আমি তুলি, সবাই ভালোবেসে তুলিমণি বলেই ডাকে। আমার বয়স 19, ইন্টার পাশ করে অনার্স ফার্স্ট ইয়ার। আর আমার স্বামী পারভেজ আলম, বয়স 39, চাকরি করে। এখন বুঝলেন তো কেন বললাম আমার জীবন শেষ? সব হয়েছে আমার নিজের আপন বাবার কারণেই। মা অনেকবার বুঝিয়েছে বাবাকে এই বিয়ে না দেওয়ার জন্য, কিন্তু বাবার এক কথা, ছেলেদের বয়স কোনো বিষয় না, তার চেয়ে বড় কথা ছেলে ভালো। ছেলের বাবা মাও নেই, 2 বোন, তাদেরও বিয়ে দিয়ে দিয়েছে। 2 বোন ছাড়া কেউ নেই, তাই আমি চাই আমরাই ওর বাবা মা হয়ে ওর শূন্যতা পূরণ করে দেই। কিন্তু আপনার মেয়ে তো বলেছে এই বিয়ে করবে না। ও করবে, ওর বাপও করবে। এ নিয়ে আর একটা কথা যদি বলতে হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে। বাবার কথা তখন মাও দমে যায়। আমার এত না না বলার পরেও আজ আমার বিয়ে হয়ে গেল এই বুড়োটার সাথে। আমার 2 ননদ, মিশু ও নিশু। মিশু বড় আর নিশু ছোট। আমার ননদরা একটা ফুলের সাজানো ঘরে আমাকে বসিয়ে রেখে বিভিন্ন মজা করছে, কিন্তু সত্যি হলেও আমার ননদেরা আমার চেয়েও বড়। তাদের এসব কথা আমার বিরক্ত লাগছে, কিন্তু প্রকাশও করতে পারছি না। এদের কি দোষ যেখানে আমার নিজের বাবাই আমার সাথে এমন শত্রুতামি করেছে? হঠাৎ নিশু বলে উঠল, জায়গা ভাবি মনি, দেখে রেখো আমার ভাইটাকে। আমি পাগলের প্রলাপ, আমি কি না দেখে রাখবো এই বুড়োটাকে? আরে আমাকে দেখবে কে? তাহলে যত সব। তবুও একটি শুকনো হাসি দিয়ে বললাম, আচ্ছা। শুধু দেখে রাখলেই হবে নাকি ভাবিমণি? আমাদের ভাইয়াকে মায়া করতেও হবে। হ্যাঁ, কি সব বলে এরা? আমি নাকি মায়া করব এই বুড়োকে? কি ভাবি, করবে না বুঝি? মানে এমন মায়া করব না তোমার ভাইয়া বাপ বাপ করে পালাবে? এই নিশো, থামবি? তুই না লজ্জা শরমের মাথা খেয়েছিস, তাই বলে এইসব কি বলছিস? দুষ্টু মেয়ে একটা। ভাবি, তুমি কিছু মনে করো না তো? না, কিছু মনে করিনি। এই নিশো, আয় আমার সাথে। আর ভাবি, চাই আমরা। আর প্রয়োজন হলে বলো কিন্তু। আজ আমরা বাসায় আছি, কিন্তু কাল তোমার বউ ভাত করিয়ে চলে যাব। এই বলে আপদ 2টা বিদায় হলো। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না এই বুড়োকে কিভাবে আমার কাছ থেকে দূরে রাখবো। আল্লাহ, প্লিজ হেল্প মি। বলতে না বলতে খাটাসটা এসে গেছে, আস্তে আস্তে বিছানার দিকে আসছে। না আর না, এক্ষুনি কিছু বলতে হবে। বালিশ সাথে নিয়ে এই যে আমার কাছে আসছেন কেন? আর আসবেন না, না হলে বালিশ দিয়ে মাথা ফাটিয়ে দেব। কিন্তু ধ্যাত, কি সব বলছিস তুলি? আমার এসব কাণ্ড দেখে লোকটা অনেকটাই আশ্চর্য হয়েছে, তা তার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু আমিও এত সহজে ছাড়ছি না। দেখুন, আমি কিন্তু সত্যি আপনার মাথা ফাটিয়ে ফেলবো। এখানে আসবেন না কিন্তু। আচ্ছা, ওকে ওকে, আমি আসছি না। তুমি এত উত্তেজিত হও না, আগে শান্ত হয়ে বসো। ওনার কথা শুনে আমি অবাক হলাম, এত শান্ত কণ্ঠে। তাই বালিশটা পাশে রেখে মাথা নিচু করে বসে থাকলাম। এখন বলো, কি হয়েছে? এমন ভাব করছে যেন কিছু হয়নি, আর উনি জানে না কিছুই। কি হলো, কিছু বলছো না কেন? মানে? আমি বুঝতে পারছি তুমি এই বিয়েতে রাজি না। আমিও ইচ্ছা করে বিয়ে করিনি, আমার 2 বোনের চাপে পড়ে করতে বাধ্য হয়েছি। কিন্তু তুমি যে এত ছোট, জানলে আমি নিজেই বিয়ে করতাম না। আমি ভাবিনি এমন হবে, তবুও আমি দুঃখিত। আর হ্যাঁ, তোমার ইচ্ছা ছাড়া আমি কোনো জোর জবরদস্তি করব না। আমি শান্ত স্বভাবের মানুষ, শুধু আমার বন্ধুটাকে ভালোবাসো। হ্যাঁ জানি ওরা তোমার বড়, কিন্তু সম্পর্কের দিকে তুমি ওদের বড়। তাই আমি চাই কখনো তুমি ওদের প্রতি কোনো রকম খারাপ আচরণ না করো। আমি মাথা নাড়িয়ে ওনার কথার সম্মতি দিলাম। আর হ্যাঁ, এখন তুমি গিয়ে শুয়ে পড়ো, অনেক ধকল গিয়েছে, তাই শুয়ে পড়ো। আপনি কোথায় ঘুমাবেন? এই তো সোফায় ঘুমিয়ে যাব। ওকে, যাও, গুড নাইট। ওনার দিকে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি ভাবতেও পারিনি উনি এত সহজেই মেনে নেবে আমার কথা। তবুও একটা ভয়, যদি আব্বুকে কিছু বলে দেয়। বলে দিলে বলুক, আমার কি? আব্বু কারণেই আমার জীবন নষ্ট। আমি কখনো কথা বলবো না আব্বুর সাথে। এই বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো ছোট বিচ্ছু ননদের কারণে।
বিছানার থেকে উঠে দেখি আমার বুড়ো বর সোফায় গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে। রাতে ভালো করে দেখতেও পাইনি, তাই এখন দেখছি। বয়স 39 হলে ওনার মুখ দেখে সবাই বলবে 30 কি 35 বছরের স্মার্ট পুরুষ। উঁচু লম্বা আর অনেক কিউট লাগছে ঘুমন্ত অবস্থায় থাকা আমার বুড়ো বরটাকে। হঠাৎ আমার ধ্যান ভাঙলো আমার ছোট ননদের ডাকে, তাই তাড়াতাড়ি ওনাকে উঠিয়ে দিলাম। ভাবি কই, ঘুম থেকে উঠো জলদি। নিশু, আমরা আসছি, তুই নিচে যা। ওকে ভাইয়া, ভাবিকে নিয়ে জলদি নিচে আয় তো, আমরা অপেক্ষা করছি। আসছি। তা ঘুম কেমন হলো? জি, মোটামুটি ভালো। ওকে, ফ্রেশ হয়ে নিচে আসুন। আর হ্যাঁ, আমাদের বিষয়টা যাতে না জানে, ওকে? এই বলে আমার বুড়ো বরটা ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে, যাও ফ্রেশ হয়ে নিচে আসো, ওকে? আচ্ছা আপনি যান, এই বলে উনি চলে গেলেন। আর আমিও ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা করে নিচে গিয়ে দেখি আমার দুই ননদ আর তাদের জামাইয়ের সাথে আমার বুড়ো বরটা খাবার টেবিলে আমার জন্য অপেক্ষা করছে। একটু শরম পেয়ে গেলাম। ধ্যাৎ, একটু জলদি আসলে পারতাম। গুড মর্নিং ভাবি। গুড মর্নিং। কেমন ঘুম হলো ভাবি? এই চুপ করবি তুই, সবসময় ফাজলামো। এত বড় হলো তবু দুষ্টুমি একটুও গেল না। আমরা এত কথা বলছি, কিন্তু আমার বুড়ো বরটা কখন থেকে নিচের দিকে তাকিয়ে খাবার খেয়ে যাচ্ছে তো খেয়ে যাচ্ছে। মনে হয় কত বছর যেন কিচ্ছু খায়নি, তাই শুধু গিলছেই। দুষ্টুমি যাবে কি করে? আমার জীবন তেজপাতা, না করা পর্যন্ত ওর শান্তি নেই। কি বললা তুমি? আমি তোমার জীবন তেজপাতা করে দিচ্ছি? এত বড় কথা, তাও আবার নতুন ভাবির সামনে? দাঁড়াও, বাসায় যেয়ে নি, দেখাবো তোমার মজা আমি। নিশু, কি হচ্ছে কি এসব? খাবার টেবিলে এত কথা আমি পছন্দ করি না। সরি ভাইয়া। এই নিশু, থামবি? ওদের কথা শুনে আমার এত হাসি পাচ্ছে তা বলার মতো না। বেচারা নিশুর হাজবেন্ডের মুখটা দেখার মতো হয়েছে। বউয়ের ভয়ে মুখটাকে বাংলার 5 করে রেখেছে। আর নিশু গজগজ করে খাচ্ছে আর বরের দিকে খিটখিট করে তাকাচ্ছে। আর এসব থেকে হাসিতে আমার পেট ফেটে যাচ্ছে। বাসায় গেলে কি হাল হবে এই চিন্তায় বেচারা এখনই খেতে পাচ্ছে না। অন্যদিকে আমার ননদ মিশু তার হাজবেন্ডের সাথে রোমান্টিকতা করছে। অনেক কষ্টে হাসি চেপে সকালে নাস্তা শেষ হলে আমার বুড়ো বরটা আর নন্দাইরা বাইরে চলে যায়। দুপুরে ছোট আয়োজনে আমার বৌভাত শেষ হলো। তেমন কেউই আসলো না, শুধু পারভেজ, আমার বুড়ো স্বামীর কয়েকজন বন্ধু ছাড়া। আর আমার বাবা মা আসেনি, কারণ আজই আমরা আমাদের বাড়িতে যাব। কিন্তু আমার কোনো ইচ্ছে নেই বাবার বাড়িতে যাবার। আজ বাবার কারণেই আমার এত কিছু সহ্য করতে হচ্ছে। তাই তবুও নিয়ম নাকি বিয়ের পরে বরকে নিয়ে নিজের বাড়িতে যেতে হয়। আর আমাকে বিদায় করে পরে আমার ননদি যাবে তাদের শ্বশুর বাড়ি। তাই বিকেলে বের হয়ে গেলাম ওদের থেকে বিদায় নিয়ে। গাড়িতে আমি একটা কথাও বলিনি, এবং আমার বুড়ো বরটাও। ওনাকে দেখলে মনে হবে কথা না বলার ব্রত পালন করছে। আর চোখে যতবার দেখছি রাগে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। যেখানে আমার মতো কিউট আর অল্প বয়সী মেয়ে বসে আছে, সেই দিকে ওনার কোনোই লক্ষ্য নেই। এমনি এমনি তো বুড়ো বর্বরই না। হঠাৎ গাড়ির হর্নে আমার হুঁশ ফিরল। কি হয়েছে, কি এত হর্ন বাজাচ্ছেন কেন? কখন থেকে চেয়ে আছো আমার দিকে? জীবনে পুরুষ মানুষ দেখোনি নাকি? আমি দেখতে স্মার্ট, এটা আমি জানি। ওনার কথায় আমি একটু লজ্জা পেলাম। ধ্যাৎ, কেন যে চেয়ে থাকতে গেলাম। তবুও বলে উঠলাম, কি আপনি স্মার্ট? বুড়ো একটা। আর আমি আপনার দিকে চেয়ে থাকিনি, বাইরে চেয়েছিলাম, বুঝলেন? এখানে হাসার কি হলো? আর আমি বুড়ো মানে? বয়স না হয় একটু বেশি তোমার থেকে, তাই বলে বুড়ো না। আর তুমি যদি আমার দিকে চেয়ে নাই থাকো, তাহলে কখন থেকে তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি, তার হুঁশ কেন নেই? ইশাল্লাহ, আমি তো সত্যিই খেয়ালই করিনি কখন আমাদের বাসার সামনে আসলাম। ছি ছি ছি, কি লজ্জার একটা কাজ করলাম। আর এই বুড়ো বরটাও না, যেখানে সেখানে লজ্জা দিচ্ছে। তবুও কথায় হারলে তো আমার হবে না, তাই বলে উঠলাম, আপনি মোটেও একটু বয়সে বড় না, আমার দ্বিগুণ বড়, বুড়ো বর কোথাকার। এই বলে হাসতে হাসতে গাড়ি থেকে নেমে বাসায় চলে গেলাম। একবারও পেছন দিকে তাকাইনি। নিশ্চয়ই রাগীভাবে তাকিয়ে আছে, না হয় আবাল বনে গেছেন। গাড়ি ঢুকে দেখলাম আব্বু সোফায় বসে পত্রিকা পড়ছে। আব্বু আমার দিকে তাকিয়ে, কি রে তুলিমণি, জামাই কই? আব্বুর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সোজা রান্নাঘরে চলে গেলাম। জানি আম্মু এখন রান্নাঘরেই থাকবে। আর এটাও জানি এখন আব্বু খুব কষ্ট পেয়েছে আমার আচরণে। পেলে পাক কষ্ট। আমাকে কষ্ট দেওয়ার সময় কি আব্বু একবারও চিন্তা করেছে যে আমি কত কষ্ট পাবো? আম্মু, ও আম্মু!
আরে আমার তুলিমুনি এসে গেছে। কেমন আছিস লক্ষ্মী মা আমার? যেমন তোমরা রেখেছো তেমনি আছি। এখনো আমাদের উপর রাগ করে আছিস মা? তা জামাই কোথায়? বাহ, আস্তে না আস্তে জামাইয়ের খবর নেওয়া হচ্ছে খুব। তুমিও আমাকে ভালোবাসো না আব্বুর মতো? কি সব বলে আমার পাগলি মেয়েটা। তুই আমাদের একমাত্র মেয়ে, আমাদের চোখের মণি। আর দেখ মা, জন্ম মৃত্যু বিয়ে এগুলো খোদার হাতে। মানুষের কোনো সাধ্য নেই তা পরিবর্তন করার। আর মেয়ে মানুষের বিয়ে বারবার নয়, একবারই হয়। তাই ফারপেজের সাথে তুই যত নিজেকে মানিয়ে নিতে পারবি ততই তোর মঙ্গল। আর ছেলেটাও এতিম, আমরা না ভালোবাসলে কে ভালোবাসবে শুনি? হয়েছে হয়েছে, যাও ভালোবাসো গিয়ে তোমাদের বুড়ো জামাইকে। ছি, এসব বলতে নেই পাগলি মেয়ে। তা এই ট্রেটা একটু নিয়ে বসার ঘরে যা তো। জামাই কখন থেকে বসে আছে। আমি পারবো না, তোমাদের জামাই তোমরাই আপ্যায়ন করো গিয়ে। লক্ষ্মী মা, নিয়ে আয়। আমি সাথে কয়টা নিয়ে যাব বল? আসছি আসছি। পাগলি একটা। বসার রুমে গিয়ে মাথাটা আবার গরম হয়ে গেল। কি মজা করে গল্প করছে বুড়োটা আব্বুর সাথে। আম্মুকে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম আম্মি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আছি, আপনাদের দোয়ায় ভালো। কিরে তুলি মা, ট্রেটা রাখ জামাইয়ের সামনে। আর জামাই, খাও তো তুমি। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। আমার চেয়ে এই বুড়োর প্রতি বাবা মায়ের ভালোবাসা বেশি। তাই ট্রেটা রেখে চলে আসতেই মায়ের প্রশ্ন। কিরে, কোথায় যাচ্ছিস তুলিমণি? আমার ক্লান্ত লাগছে, তাই ঘরে গিয়ে বিশ্রাম নেব। জামাইকে নিয়ে একেবারে যাস? পারবো না আমি, তোমাদের জামাইকে তোমরাই নিয়ে যাও। এই বলে চলে আসলাম আমার ঘরে। বাবা পারভেজ, আমার মেয়ের আচরণে তুমি কষ্ট পেও না বাবা। ও একদমই আমার মতো, বাইরে রাগী হলেও ভেতরে অনেক ভালো। না আব্বু, রাগ করবো কেন? ও এখনো বাচ্চা মেয়ে। তা বাবা, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নাও। আচ্ছা আম্মু। এদিকে আমি রুমে এসে মুখ গোমড়া করে বসে আছি। আর আমার বুড়ো বরটা মাত্র আমার ঘরে এসে ঢুকেছে। মন খারাপ নাকি শরীর খারাপ? যাই খারাপ হোক, তাতে আপনার কি? হ্যাঁ, আমার কি মানে? আমার সামনে একটা ছোট্ট বেবির মন খারাপ করে বসে আছে, আর আমি চুপ করে তা দেখবো তা কি হয়? ওই আপনি কাকে বেবি বললেন? আমার বয়স কত জানেন? 19 বছর। আর আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, বুঝলেন? তাই নাকি? আমি তো মনে করেছি তুমি ক্লাস 6-এ পড়ো। এই একদম হাসবেন না কিন্তু, বুড়ো বর একটা। আর আমাকে কোন অ্যাঙ্গেল দিয়ে 6-এ পড়া মেয়ে মনে হয়? তাহলে আমাকে তোমার কোন অ্যাঙ্গেল দিয়ে বুড়ো মনে হয়? আপনার বয়সের দিক দিয়ে আপনি বুড়ো। তাহলে তোমার আচরণের দিক দিয়ে ক্লাস 6-এর পড়ুয়া মেয়ে মনে হয়। আর তোমার ধারণা আছে অফিসের মেয়েরা আমার জন্য পাগল। আপনার মতো বুড়োর জন্য পাগল? তাহলে শুনে রাখুন, আমার ভার্সিটিতে সব ছেলেরা আমার জন্য পাগল। চুলে একটা চাপটা দিয়ে বললাম। হাস্যকর কথা হলেও বিশ্বাস করলাম। হাস্যকর মনে? আর আপনি? কিছু বলার আগেই বুড়ো বরটা ওয়াশরুমে চলে গেল। রাগে ইচ্ছে করছে ওনার সব জামা কেটে ফেলি, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই। আমার বুড়ো বরটা ব্যাগে লক করে রেখেছে, তাই ঘাপটি মেরে বসে থাকা ছাড়া উপায় নেই। দুপুর হয়ে এলো, তাই আমি নিচে এসে দেখি আম্মু টেবিলে খাবার সাজিয়ে বসে আছে, সাথে আব্বু। আমি গিয়ে টেবিলে বসে আম্মুকে বললাম, আম্মু খেতে দাও তো, খুব জোরে খিদে লেগেছে। জামাই কোথায়? জামাইকে নিয়ে আসতে পারলি না মা? আমি জানি না তোমাদের জামাই কোথায়, আর আমি পারবো না ডেকে আনতে। তোমাদের জামাই তোমরাই আনো গিয়ে। কি হচ্ছে কি এসব? তুলি, দিনে দিনে বড় হচ্ছ আর বেয়াদব হচ্ছ। যাও এখনই পারভেজকে ডেকে নিয়ে এসো। এই নিয়ে আর একটা কথাও আমি শুনতে চাই না। আব্বুর কথা শুনে আমার কান্না চলে আসলো। কোনো রকমের টেবিল থেকে উঠে চলে আসলাম আদারামটাকে ডাকতে। এই কি দরকার ছিল মেয়েটাকে এমন করে বকার? এমনিতেই তো আমার মেয়েটার মন খারাপ, তার উপরে তুমি এমন করতে পারলে? দেখো তুলির মা, আমি যা করেছি মেয়ের ভালোর জন্যই করেছি। আর আমার যতটুকু মনে হয় এখনো তোমার মেয়ে পারভেজকে মেনে নেয়নি। তাই আমি চাই আমার মেয়ে বুঝুক পারভেজের কাছেই ওর আসল ঠিকানা। এর কারণে তো ও তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তুমি চিন্তা করো না, যখন তুলি পারভেজকে মেনে নেবে তখন আপনা আপনি ও বুঝবে আমি ওর ভালো ছাড়া খারাপ চাইনি। তাই যেন হয় গো, আল্লাহ আমার মেয়েটাকে বুঝ দিক। ঘরে ঢোকার আগেই আমি চোখের পানি মুছে ফেললাম, যাতে বুড়োটা না দেখতে পায় আমি কাঁদছি, নয়তো আবার লজ্জা দেবে বাচ্চা বলে।
ঘরে ঢুকে দেখি আমার বুড়ো বরটা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে ব্যস্ত। এই যে শুনছেন, বলো। আম্মু নিচে ডাকছে আপনাকে, খাবেন চলুন। ও আচ্ছা, তুমি যাও, আমি আসছি। আমি যাব মানে? আব্বু বলেছে আপনাকে সাথে করে নিয়ে যেতে, বুঝলেন? আব্বু বলছে তাই এসেছো। আমি তো মনে করেছি আমাকে ভালোবেসে নিতে এসেছো। ইস, কি শখ আমি ওনাকে ভালোবেসে নিতে আসব। আমার তো বয়ে গেল আপনার মতো বুড়োকে ভালোবাসতে। একদিন ঠিকই ভালোবাসবে এই বুড়োটাকে, মনে রেখো। সেগুড়ে বালি, আপনার এই শখ কখনোই পূরণ হবে না, বুঝলেন? সময় সব বলে দেবে। ওকে, এখন চলুন নিচে, সবাই অপেক্ষা করছে। হ্যাঁ চলো। টেবিলে বসে আমি খাচ্ছি, আর আমার বুড়ো বরটা আর আব্বু আম্মু বক বক করছে, আর আমি দাঁতে দাঁত চেপে নিচের দিকে তাকিয়ে খেয়ে যাচ্ছি। তা বাবা পারভেজ, তোমার চাকরির কি খবর? এই তো আব্বু, ভালোই। তা তোমার বোনেরা কেমন আছে বাবা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছে। তা বাবা, কয়েকদিন থাকতে হবে কিন্তু। না আব্বু, কালকেই চলে যেতে হবে, কালকেই ছুটি শেষ। কি বলো কি বাবা, মাত্র আজ এলে আর কালকেই চলে যাবে? তা কেমন করে হয়? আর মেয়েটাও মাত্র এলো। না মানে আম্মু, ছুটি তো শেষ তাই আর কি। কিন্তু তুলি যদি কয়দিন থাকতে চায় ও থাকুক, পরে এসে না হয় আমি নিয়ে যাব। আমি হঠাৎ বলে উঠলাম, না, আমিও চলে যাব আপনার সাথে। কেন রে মা? এমনিতেই থাকবো না। আচ্ছা, সে যাবে না হয়, এখন কথা না বলে জামাইকে খেতে দাও তুলির মা। আমি মনে করেছিলাম আব্বু একটা বার হলেও বলবে তুলিমা কয়েকদিন থেকে যা, কিন্তু আব্বু একটি বারও বলল না। খাবার শেষ করে আমি চলে গেলাম রুমে, সাথে আমার বুড়ো বরটাও। আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, আর উনি ঘরে এসে শার্ট প্যান্ট পরছে। কোথায় যাচ্ছেন এই ভর দুপুরে আপনি? তেমন কোথাও না, আমার এক কলিগের সাথে দেখা করতে। ছেলে না মেয়ে কলিগ? মেয়ে কলিগ, খুব ভালো মেয়েটা। খুব ভালো, তাই না? তা বিবাহিত নিশ্চয়ই? আরে না, এখনো বিয়ে করেনি। কেন বিয়ে করেনি? আজব, কেন বিয়ে করেনি তা আমি কি করে জানি? আর ও দেখতে অনেক সুন্দর। অনেক সুন্দর, তাই না? পুরো লুচ্চু, দাঁড়া তোকে দেখাবো মজা। আচ্ছা, কেমন সুন্দর মেয়েটা? দাঁড়াও বলছি। এই বলে পারভেজ আমার কাছে আসতে লাগলো। এই কি হচ্ছে কি? আপনি আমার কাছে আসছেন কেন? একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না কিন্তু, ভুলে যাবেন না এটা আমার বাড়ি, আপনার নয়। আরে আমি আবার কি করলাম? তুমি তো বলছো বলতে কেমন সুন্দর। হ্যাঁ বলেছি, কিন্তু তাই বলে কাছে আসতে হবে নাকি? দূরে থেকে বলুন। আরে বাবা, আগে আমার কাজটা তো করতে দাও, পরে না হয় বলছি কেমন দেখতে আমার কলিগ মেয়েটা। আপনার কাজ মানে কি বলতে চান আপনি? হ্যাঁ, আগে তো করি, তারপর বলবো। তুমি এইদিকে আসো তো। আমি এদিকে আসবো মানে কি? একদম কাছে আসবেন না বলছি, না হলে আমি আপনাকে কামড় দেবো কিন্তু। কিন্তু কে শোনে কার কথা? পারভেজ তুলির আরো কাছে চলে আসে, আর তুলি চোখ বন্ধ করে ফেলে। অনেকক্ষণ পারভেজের সারা শব্দ না পেয়ে তুলি চোখ খুলে অবাক হয়ে দেখে পারভেজ টাই বাঁধছে। আপনি ট্রাই করছেন? হ্যাঁ, কখন থেকে বলছি তুমি এইদিকে আসো, তাহলে আমি আয়নার সামনে থেকে টাইটা নেব। কিন্তু তোমার কখন থেকে এক কথা, কাছে আসবা না। আরে কাছে না আসলে আমার টাইটা নেব কেমন করে? কি? আপনি কখন বললেন ট্রাই নেবেন? আমি তো মনে করেছি। এই তোমাদের পিচ্ছি মেয়েদের একটাই সমস্যা, সবসময় উল্টাপাল্টা চিন্তা ভাবনা নিয়ে ঘোরো ফিরো। কি আমি পিচ্ছি? অবশ্যই তুমি পিচ্ছি, না হলে এসব চিন্তা ভাবনা আসে কোথার থেকে? আরে হ্যাঁ, জিজ্ঞেস করেছো না আমার কলিগ কেমন সুন্দর? বলেন কেমন? আমার কলিগ পরীর মতো, কিউটের ডিব্বা, অনেক সুন্দর। এই বলে পারভেজ চলে গেল বাইরে, আর তুলির আগে ফুঁসছে। বুড়ো লুচু বর, খাটাস কোথাকার, তোর মাথা আমি ফাটিয়ে ফেলবো ডিম দিয়ে। এত বড় সাহস আমার সামনে আরেক মেয়ের তারিফ করিস? আমিও তুলি এর প্রতিশোধ নেবে বুইরা কোথাকার। হঠাৎ ঘরে আম্মু এসে, কি রে তুলিমা, কি হয়েছে কি তোর? আর জামাই বাবাজিও বা কি হলো? দেখলাম হাসতে হাসতে বের হলো। কোথায় গেল এই ভর দুপুরে? আমি কি করে জানবো তোমার গুণধর জামাই হাসলো কেন আর কোথায় গেল? এমন করে কথা বলছিস কেন রে মা? এখনো রেগে আছিস? আর তুইও কি কালকে চলে যাবি? হ্যাঁ, চলে যাব। তোমরা তো তাই চেয়েছো যাতে আমি এই বাসা থেকে চলে যাই। আচ্ছা আম্মু, আমি কি আসলেই তোমাদের মেয়ে? তুলি, এসব কেমন প্রশ্ন?
আমি বুঝতে পারছি তোর বাবা সবসময় জেদ করে, কিন্তু সবই করে আমাদেরই ভালোর জন্যই। আর তুই কিনা উল্টো ভুল বুঝছিস তোর বাবাকে। বাবা সবসময় ভালো চাই আমার জানি, কিন্তু বাবার সব সিদ্ধান্ত কেন সবসময় আমার ঘাড়ের ওপরেই ফেলতে হবে বলো মা? ও আমি মেয়ে বলে তাই না আম্মু? তোমাদের জীবনের বোঝা। না রে মা, তোর বাবা তোকে অনেক ভালোবাসে। তোর চিন্তায় তোর বাবা রাতে ঠিক মতো ঘুমাতেও পারে না। তুলি আর তার মার সব কথা তুলির বাবা বাইরে থেকে শুনছে, আর শুনতে না পেরে নিজের ঘরে চলে গেলেন। ভালোবাসা এত নিষ্ঠুর হয় কেন আম্মু বলতে পারো? আমি বুঝতে পারছি রে মা, তুই এখনো তোর আব্বুর উপর অভিমান করে আছিস, কিন্তু দেখিস একদিন তুই ঠিকই বুঝবি তোর আব্বুই ঠিক ছিল। আচ্ছা রে মা, তুই বিশ্রাম নে, আমি নিচে যাই, কাজ আছে। আচ্ছা যাও। আম্মু চলে যাওয়ার পরে আমি বিছানায় শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে পড়লাম। কখন নিজেও জানি না। ঘুম থেকে উঠে দেখলাম পুরো ঘর অন্ধকার। তাই জলদি উঠে লাইট ধরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 7:36 বাজে। বাবা, অনেকক্ষণ ধরে আমি ঘুমোচ্ছি। তাই নিচে নেমে আম্মুকে খুঁজতে লাগলাম। আম্মু সোফায় বসে আছে। আমি গিয়ে বললাম, এতক্ষণ হয়ে গেল, ডাকলে না কেন আম্মু? তুই ঘুমাচ্ছিলি তাই বিরক্ত করিনি মা। ও, আব্বু কোথায়? এই তো একটু বাহিরে গেছে। আর উনি এখনো আসেনি? উনিটা আবার কে রে? আরে তোমার গুণধর জামাই। ও, জামাই বাবাজির কথা বলছিস? হুম। না, এখনো তো আসলো না। তুই একবার ফোন দিয়ে দেখ তো কোথায় ছেলেটা। পারবো না আমি কাউকে ফোন দিতে। দে না মা একটু। আচ্ছা দিচ্ছি। ঘরে মোবাইল রেখে এসেছি, গিয়ে কল দিচ্ছি। আচ্ছা গিয়ে কল দে তো মা। ঘরে এসে ফোনটা হাতে নিয়ে, আরে আমার বুড়ো বরটার ফোন নাম্বারও তো নেই আমার কাছে। তাই আবার নিচে গিয়ে আম্মুকে বললাম, আম্মু। কিরে, কল করেছিস? আরে কল করব কোথায়, ওনার নাম্বারই তো নেই আমার কাছে। কি বলিস, এখনো একটা নাম্বার নিতে পারিসনি জামাইয়ের থেকে? যা আমার ঘরে গিয়ে তোর আব্বুর ডায়েরিতে থাকতে পারে, দেখ আছে। আচ্ছা আম্মু, দেখছি। এই বলে আমি আম্মু আব্বুর ঘরে এসে ডায়েরিতে ওনার নাম্বার খুঁজে পেলাম। সাথে সাথে নাম্বারটা ডায়েরি থেকে তুলে বুড়ো বল লিখে সেভ করে কল দিলাম। 2বার কল দেবার পরও বুড়ো খাটাসটা কল রিসিভ করলো না। নিশ্চয়ই ওই কলিগের সাথে রোমান্টিকতা করছে রাস্তাঘাটে। যত সব বুড়ামি। আরে শাকচুন্নি, এতই যদি বুড়ো লোকের সাথে ঘোরা শখ, তাহলে তুই বিয়ে করে নিতি, আমি বেঁচে যেতাম। আর একবার কল দেব, এখন যদি না ধরে আর কল দিতে পারবো না আমি। 3বার কল দেওয়ার সাথে সাথে ফোনটা ধরলো খাটাসটা। হ্যালো, কে বলছেন? আমি বলছি। আমিটা কে? পারভেজ তুলিকে চিনেও না চেনার ভান করছে। চেনেন না নাকি চিনেও না চেনার ভান করছেন? দেখুন, পরিচয় না দিলে আমি রেখে দেব। আমি এখন বিজি। কত বড় সাহস, বলে ফোন কেটে দেবে? আমি তোর গলা কেটে দেব। আমাকে বিজি দেখাস না, তোকে মজা দেখিয়ে ছাড়বো। হ্যালো, কি হলো? পরিচয় দিচ্ছেন না কেন? হ্যাঁ, আমি তুলি বলছি। এখন চিনেছেন মিস্টার বুড়ো? আমার পিচ্ছি বউ তুলি নাকি? হ্যাঁ রে হ্যাঁ বুড়ো, তোর বই। আমি পিচ্ছি। কি মনে হয় পাশের বাসার ভাবি বলছে বুঝি? আরে না, বলো কি বলবে। বাসায় কখন আসবেন? আমায় মিস করছে বুঝি? জি না, আম্মু বললো তাই জিজ্ঞাসা করলাম ফোন করে। ও, আমি মনে করেছি। কি মনে করেছেন শুনি তো? কিছু না। তা আসবেন কখন? জানি না কখন আসবো। জানি না মানে কি? জানি না মানে জানি না। এখন আমি একটু বিজি আছি, পরে কথা বলবো। এই শুনুন। টুট পারভেজ কল কেটে দিল। খুব বিজি দেখানো হচ্ছে তাই না? আসুক, দেখাবো মজা। কত ধানে কত চাল। নিচে আসতেই আম্মুর প্রশ্ন, কিরে, জামাই কি বললো, আসবে কখন? জানি না। জানিস না মানে? তোমার জামাই বলেছে সে জানে না কখন আসতে পারবে, সে নাকি বিজি। ও তাই বল, মনে হয় কোনো কাজে আটকে গেছে। কাজে না ছাই, নিশ্চয়ই কলিগ মেয়েটার সাথে ঘুরছে, লুচু একটা। কিরে, কি হলো কি? না কিছু না। আচ্ছা আমি উপরে যাচ্ছি, কিছু ভালো লাগছে না। কেন, কি হয়েছে? কিছু না মা। এই বলে চলে আসলাম রুমে। রাত 10টা বাজে। এখনো নবাব সিরাজউদ্দৌলার নাতিন বুড়ো খাটাস এখনো আসার নাম নেই। আব্বু আম্মু না খেয়ে বসে আছে। জামাই আসলে খাবে, যত সব ঠং। আমি মাকে ছাপ জানিয়ে দিয়েছি, এখন আমাকে খেতে না দিলে সারা রাত না খেয়ে থাকবো। তাই আম্মু বাধ্য হয়ে আমাকে খেতে দিল। আব্বু কখন থেকে আমার সামনে পায়চারি করছে, আর আম্মু আমার সামনেই বসে আছে। হঠাৎ কলিং বেল বেজে উঠলে আব্বু দ্রুত গিয়ে দরজা খুলে দিল। তার মানে এসেছে এতক্ষণে খাটাসটা।
হাতে অনেকগুলো শপিং ব্যাগ নিয়েও এসেছে। আমি আর চোখে চেয়ে দেখছি আর খাচ্ছি। এতক্ষণ কোথায় ছিলে বাবা? একটু কাজ ছিল, আর আপনাদের জন্য এই টুকিটাকি কিছু কিনতে দেরি হয়ে গেল আব্বু। কাজ ছিল না কচু ছিল, মেয়েদের সাথে ঘোরাঘুরি ওনার কাজ। এসব আমার আর সহ্য হচ্ছে না, তাই উঠে রুমে চলে গেলাম। কি দরকার ছিল এসব কেনার বাবা? সত্যি তো, কি দরকার ছিল এসবের? অবশ্যই দরকার ছিল আব্বু আম্মু। আমি কি পারি না আমার আব্বু আম্মুর জন্য কিছু কিনতে? আমরা তেমন করে কিছু বলতে চাইনি বাবা, তুমি অবশ্যই আনতে পারো। তুলির আম্মু, জামাই হাত থেকে ব্যাগগুলো নাও, আর জামাই যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো, একসাথে খাবো। আব্বু আচ্ছা। এই বলে পারভেজ রুমে চলে গেল। কখন থেকে ঘরে এসে বসে আছি, কিন্তু বুড়োটার এখন এলো খাটাস একটা। মনে মনে গালি দিচ্ছ বুঝি? আমি ওনার কথাই একটু ঘাবড়ে গেলাম। আমি গালি দিচ্ছি উনি বুঝলেন কিভাবে? তাই কথা ঘোরানোর জন্য বলে উঠলাম, কেমন ঘুরলেন আপনার সুন্দরী কলিগের সাথে? অনেক ঘুরেছি, আমাকে তো ছাড়তেই যাচ্ছে না। কোনো রকম ভাবে বুঝিয়ে এসেছি, এই আর কি। ও তাই নাকি? তা আসার কি দরকার ছিল? থেকে আসতেন ওর বাসা থেকে। ঠিক বলেছো, থেকে আসলেই মনে হয় ভালো হতো। কি বললেন? কই কিছু না তো, এই নাও। কি আছে এতে? খুলে তো দেখো। আমি ব্যাগটা খুলে দেখলাম একটা খুব সুন্দর জামদানি শাড়ি। দেখে খুব খুশি হলাম, কিন্তু পরক্ষণে আবার ভাবলাম, নিশ্চিত ওনার ওই সুন্দরী কলিগটা পছন্দ করে দিয়েছে। এটা তো একটা শাড়ি। শাড়ি কেমন হলো? দেখতে তো ভালোই। কে পছন্দ করেছে? নিশ্চয়ই আপনার সুন্দরী কলিগ। ওই পছন্দ করে দিল, আর আমি ওকে একটা শাড়ি পছন্দ করে দিলাম। ডাহা মিছে কথা। ও তাই বলুন, ভালো করেছেন। কিনে দিলে কি কোনো সমস্যা? না না, কিসের সমস্যা? কোনো সমস্যাই না। আপনার টাকা দিয়ে যাকে যা খুশি কিনে দিতেই পারেন, কিন্তু আমার জন্য নাও আনলে পারতেন। কিছুটা মন খারাপ করে বললাম। ও তাই বলো? এই বলে পারভেজ নিচে চলে গেল, আর আমি শুয়ে পড়লাম। রাতে আর একটাও কথা বলিনি আমার বুড়ো বরটার সাথে। সকালে ঘুম থেকে উঠে দেখি খাটাসটা আমার আগেই উঠেই নিচে চলে গেল। একটা বারও ডাকলো না। দেখ, না ডাকলে নাই, যত সব। আমি কেন এত চিন্তা করছে বুড়োটার? সকালে নাস্তাটা করে আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। আম্মু অনেকবার বলেছে কয়েকদিন থাকতে, কিন্তু আমি থাকিনি। গাড়িতে অনেকক্ষণ বসে আছি, আর উনি ড্রাইভিং করছে। কেউ কারোর সাথে কোনো রকম কথা বলিনি রাস্তায়। বাসায় এসে আমি রুমে চলে গেলাম। উনি এসে, কি মন খারাপ? আব্বু আম্মুর জন্য একটু খারাপ লাগছে। মন খারাপ করো না, কয়েকদিন পর আবার নিয়ে যাব। হুম। আচ্ছা আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ যান, আমি আপনার জন্য কিছু রান্না করি। তুমি রান্না করতে পারো? হ্যাঁ পারি। কি মনে করেছিলেন আমি আপনার মতো অকর্মা নাকি? হ্যাঁ, আমি সব রাখতে পারি। কি আমি অকম্মা? তুমি জানো আমি একাই অফিসে কত কাজ করি? কি কাজ করেন তা তো জানি আমি। কি কাজ করি বলো বলো? মেয়ে পটানোর কাজ। এই বলে এক ছুটে রান্নাঘরে চলে আসলাম। বুড়ো বর কোথাকার, আমার সাথে লাগা না, বোঝাবো মজা। কি পাজি মেয়ে রে বাবা। যাই হোক, আমি ফ্রেশ হয়ে আসি। কি যে রান্না করি, আইডিয়া। ভাত, আলু ভর্তা আর ডাল করলে আপাতত কেমন হয়? ঠিক যা ভেবেছি তাই রাখবো। এদিকে পারভেজ ওয়াশরুম থেকে বের হয়ে 1 ঘন্টা বসে টিভি দেখছে। ক্ষুধায় পেট ফেটে যাওয়ার জোগাড়। তাই বাধ্য হয়ে রান্নাঘরের দিকে গিয়ে দেখে তুলি খাবার টেবিলে সাজাচ্ছে। কি রান্না হলো শুনি? নিশ্চয়ই কিছু করতে পারোনি। আমি আগে জানতাম তুমি পারবা না মিছে মিছে সময় নষ্ট করা। যাই বাইরে থেকে কিছু নিয়ে আসি। এই যে হনুমান, কি বললেন? আমি রাখতে পারি না? তাহলে এগুলো কি? সত্যি তুমি রেঁধেছো? কই দেখি। ভাত, আলু ভর্তা আর ডাল শুধু? কিন্তু বেশ হয়ে যাবে। দাও দাও, জলদি খেতে দাও, আমার খিদেতে পেট ফেটে যাচ্ছে। আচ্ছা। খাবার দিতে দিতে আমি বলে উঠলাম, আচ্ছা আমি কি কাল থেকে ভার্সিটিতে যেতে পারি? হ্যাঁ অবশ্যই যেতে পারো। আমি চাই তুমি লেখাপড়া চালিয়ে যাও। মেয়েদের নিজের জীবনে কিছু জিনিস নিজের থাকা উচিত, তার মধ্যে পড়াশোনা অন্যতম। ওনার কথা শুনে আমার খুব ভালো লাগলো। বাহ বাহ, তুমি তো দেখি অনেক মজা করে রাখতে পারো। আলু ভর্তাটা না সেই হয়েছে। ধন্যবাদ আপনাকে। এর মধ্যে আমার বুড়ো বরটার ফোনে কল আসে। আমি নিশ্চিত ওনার ওই শাকচুনি কলিগটা। হ্যালো, বলো শুভা, কি খবর? এই তো খাচ্ছি, তুমি খেয়েছো? ওফ, এমন করলে তো শরীর খারাপ করবে। যাও এখনই খেয়ে নাও।
খেয়ে কল দিও। রাখি, বাই। কে ছিল? নিশ্চয়ই আপনার ওই শাকচুনি কলিগটা। শাকচুন্নি কলিগ মানে? কি সব বলছো? এত সুন্দর মেয়েটাকে তুমি কিনা বলো শাকচুন্নি? জানো ও আমার কত যত্ন নেয়? অফিস টাইমে শুধু পারভেজ পারভেজ। ডাহা মিথ্যে কথা। শুভ পারভেজের কলিগ হলেও শোভাকে পারভেজ নিজের বোনের মতো দেখে। আর কয়েকদিন আগেই শোভার ব্রেকআপ হয়, তাই তার বয়ফ্রেন্ডের সাথে পারভেজের কথা বলে। তাদের সম্পর্ক ঠিক করতে শোভাকে হেল্প করবে বলেছিল, তাই শোভা পারভেজের কাছে কল করেছিল। তাই শোভা আপনার খুব যত্ন নেয়? হ্যাঁ, করে তো। ও, তাহলে আমাকে না এনে ওকে নিয়ে এলেন না কেন? এই বলে আমি রুমে চলে এলাম। চান্দু, তোমায় আমি মজা দেখাবো বলে দিলাম। এই বলে তুলি ঘুমিয়ে পড়ল, আর পারভেজ তুলির দিকে তাকে মুচকি মুচকি হাসছে। সত্যি পিচ্ছি বউ আমার, পাশাপাশি রাগিও। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বুড়ো খাটাস বরটা রুমে নেই। তাই নিচে নেমে খুঁজতে লাগলাম, কিন্তু পুরো বাড়িতেই ওনাকে না পেয়ে একটা কল দিতে যাব, তখন দেখলাম মোবাইলের একটা SMS। আমি অফিসে এসেছি, টেবিলে নাস্তা আছে, খেয়ে নিও, আর সাবধানে থেকো। মেসেজটা পড়ে আমার কি যে খারাপই লাগছে না। দেখ, কি দরকার ছিল এত ঘুমানোর? উনি সকালে উঠে নাস্তা বানিয়ে নাস্তা করে গেছেন, আর আমার জন্য তৈরি করে গেছেন। না, কাল থেকে জলদি উঠে সব তৈরি করে দেব। যাক, এখন আপাতত খেয়ে ভার্সিটিতে একবার যাই। অনেকদিন হলো একটা ক্লাসও করিনি। ভার্সিটিতে ক্লাস করে আসার সময় অনেক বন্ধুদের সাথে দেখা হলো। অনেক ভালো দিন কাটলো আজ। বিকেলে বাসায় এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে ফ্রিজ থেকে মাছ বের করে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেল। কাজ সেরে টিভি দেখছিলাম, হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। তার মানে আমার খাটাস বরটা এসে গেছে। দরজা খুলে দেখি, হ্যাঁ, উনি এসেছেন। দেখলেই বুঝে যাচ্ছে অনেক ক্লান্ত উনি, কিন্তু হাতে করে বকুল ফুলের মালাও এনেছে। তাই ওনার ব্যাগটা হাতে নিয়ে, ওয়াও, বকুল ফুলের মালা কার জন্য এনেছেন? আমার গার্লফ্রেন্ডের জন্য গো। কি? এর জন্যই তো খাটাস বর বলি। কোন গার্লফ্রেন্ডের জন্য শুনি? আর আপনার গার্লফ্রেন্ডের জন্য ঘরে ফুল আনতে গেলেন কেন? অফিসে দিলেই পারতেন মালাটা। আচ্ছা, তুমি এত বেশি বুঝো কেন? তুমি কি কোনো জ্যোতিষী শাস্ত্র জানো নাকি? না, কিছু জানি না আমি। তাহলে এত আগে বুঝো কিভাবে? আমি সব বুঝি। বোঝাই যাচ্ছে কি বোঝো তুমি, কচু বোঝো তুমি। কি? আমি কচু বুঝি? না না, তাও বুঝো না। এই দেখুন, এখন কিন্তু ঠিক হচ্ছে না কিন্তু। আচ্ছা বাবা, আচ্ছা, আমার ভুল হয়েছে। তুমি সব বুঝো আর আমি কচু বুঝি। এখন ঠিক আছে, ওকে, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে, যাচ্ছি। আর মালাটা তোমার জন্যই এনেছি। ও আচ্ছা, তাই বলুন। কেন যে এত কথা ঘোরান, কিন্তু ধন্যবাদ আপনাকে। হুম। এই বলে উনি চলে গেলেন। আধা ঘন্টা পরে উনি এসে খাবার টেবিলে বসে। দাও তো, কি রেঁধেছো? দিচ্ছি। আমার জন্য শুধু খাবার নিয়েছো কেন? তুমি খাবে না? আমি পরে খাবো, আগে তো আপনি খান। যেমন তোমার ইচ্ছা। বাহ, মাছের ঝোল করেছো, আমার খুব প্রিয়। তাই বুঝি? জানো, একবার শুভা আমাকে রেঁধে কি টেস্ট। আমি কষ্ট করে রেঁধে খাওয়াচ্ছি, আর এই বুড়ার খাটাস নাকি তারিফ করছে ওই শাকচুন্নি ও সুভার। আমিও কম যাই না, দেখেন কি করি আপনার। ও তাই বুঝি? সত্যি শুভা আপু আপনার অনেক খেয়াল রাখে, ঠিক আমার ফ্রেন্ড কায়েসের মতো। কায়েসটা আবার কে? আর বলবেন না, আমার বেস্ট ফ্রেন্ড। ডাহা মিথ্যা কথা, কায়েস আমার চাচাতো ভাই। ও তাই বলো, ভালো তো। হ্যাঁ জানি ভালো, ওর মতো ছেলেই হয় না। জানেন, ওরা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু কখনো আমার সামনে এসে বলতেই পারে না। তাহলে তুমি জানলে কিভাবে? আর বলবেন না, ওর ফ্রেন্ড থেকে জানলাম। ও ভালো, আচ্ছা আমি যাই। এ কি, ভালো করে যে কিছুই খেলে না? খেয়েছি তো, আমি এখন ঘুমাবো। ওকে, শুভরাত্রি, তুমি খেয়ে নিও। আচ্ছা আপনি যান, আমি খেয়ে নেব। আমি জানি ওনার মন খারাপ হয়ে গেছে, তাতে আমার কি? আমার যখন মন খারাপ হয় তখন কি উনি বোঝে? তাহলে আমি কেন বুঝবো? আজ তো শুধু জ্বলার দিন ওনার। এভাবেই আমাদের মধ্যে রাগ খুনসুটিতে কেটে গেল অনেকগুলো দিন। একদিন খবর পেলাম আমার বড় ননদ মিশু মা হতে যাবে। এই খবর শুনে এই প্রথম ওনার চোখে মুখে এমন আনন্দ দেখলাম। উনি মামা হবে শুনে খুশিতে আত্মহারা। মনে হয় কেউ বাবা হবে শুনেও ততটা খুশি হয় না। রাতে উনি রুমে এসে বলতে শুরু করলো, জানো তুলি, আব্বু আম্মু চলে যাওয়ার পর আমি ওদেরকে কোলে পিঠে করে মানুষ করেছি। ছোট পুতুলের মতো যত্ন নিয়েছি,
ফুলের টোকাও পড়তে দেয়নি, আর সেই ছোট্ট পুতুল দুটোর বিয়েও হয়ে গেল, আর এখন মা হয়ে যাবে। জানো, আমি বিয়ে করতে চাইনি, ওরাই জোর করে বিয়ে করিয়েছে। আচ্ছা তুলি, একটা কথা বলি তোমাকে। বলেন। আচ্ছা, আমাদের ঘরে কি একটা পুতুল আসলে খুব বেশি সমস্যা হয়ে যাবে? বলো না তুলি, খুব বেশি সমস্যা হবে কি? অবাক হয়ে ওনাকে দেখছি। বলো না তুলি, আমরা কি পারি না একটা পুতুল সন্তান আনতে আমাদের এই ছোট্ট ঘরে? দেখুন, আমার মনে হয় আপনি আজ আপনার মধ্যে নেই, তাই এসব বলছেন। চলুন আপনাকে খেতে দিই। এই বলে আমি যেই চলে যেতে চাইলাম, উনি আমার হাত চেপে ধরলেন। কি করছেন কি? ছাড়ুন আমাকে। প্লিজ তুলি, আমি বাবা হতে চাই। পাগল হয়ে গেছেন আপনি? কি সব বলছেন? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, প্লিজ তুলি। এই বলে উনি আমাকে আরো জোরে চেপে ধরলেন ওনার বাহু দিয়ে। কি করছেনটা কি? আমি ব্যথা পাচ্ছি তো। কিন্তু উনি আমার কোনো কথা বা বাধা মানছেন না, আরো কাছে আসছেন। তাই আমি ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বললাম, দেখুন, আপনি বলেছেন আমার ইচ্ছে ছাড়া কখনো আপনি আমার ওপর কোনো প্রকার জোরাজুরি করবেন না, তাহলে এখন কেন এমন করছেন? হ্যাঁ বলেছি, কিন্তু তোমার এত কিসের অহংকার? আর আমি কোন দিক দিয়ে তোমাকে কম দিচ্ছি বলো? আর যদি বলো আমার বয়স বেশি, তাহলে বিয়ে কেন করেছো? দেখুন, আমি তা বলতে চাইনি। থাক, আর বলতে হবে না। আজকের পর থেকে তুমি নিজেই যদি আমাকে তোমার কাছে না ডাকো, তাহলে আমি কখনোই আসবো না। তুমি কি মনে করো নিজেকে, তা আমি জানি না, কিন্তু আজকের পর থেকে আমি আর নিজের থেকে তোমার কাছে নিজেকে ধরা দেব না। এই বলে উনি চলে গেলেন। আর আমি ভাবছি, সত্যি তো, আমি কেন এমন করলাম? আমি ওনাকে একটুও ভালোবাসিনি আর ওনার অধিকার আছে আমার ওপর। আচ্ছা, উনি কি আমায় আর ভালোবাসবে না, নাকি চলে যাবে ওই শুভা ডাইনির কাছে? না, আর আমি ভাবতে পারছি না। ওই ঘটনার পর ইদানিং পারভেজ আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না, সব সময় আমাকে এড়িয়ে চলে। বাসায় ঠিক সময়ে আসে না, আর বেলি ফুলের মালাও আনে না। বিভিন্ন অজুহাত দিয়ে খাবারও ঠিক মতো খায় না, সব সময় আমাকে এড়িয়ে চলার চেষ্টা করে। এভাবে আর কতদিন যাবে আমি ঠিক জানি না, কিন্তু এই কয়েকদিনে এটা বুঝে গেছি, আমার রোমান্টিক বুড়ো বরটাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি বলি কি করে ওনাকে আমারও একটা পুতুল চাই? কিন্তু খাটাসটাকে কিভাবে বলি আমারও ওনার ভালোবাসা চাই? না, আজ বলেই ফেলবো। বিকেলে ঘর গোছাচ্ছি, আজ সন্ধ্যা হলে সেজে বসে থাকবো আমার দুষ্টু মিষ্টি রোমান্টিক বুড়ো বরের জন্য। হঠাৎ কলিং বেল বেজে উঠল। এই অসময়ে কে আসলো আবার? গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে অবাক, আমার ছোট ননদ নিশু এসেছে, কিন্তু ওকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে না। চোখ দেখলে বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে। তাই আমি ওকে ধরে ভেতরে এনে বসাতে চাইলে আমার হাত ঝাড়ি দিয়ে সরিয়ে ঘরের দিকে চলে গেল। নিশু, কি হয়েছে? কি তোমাকে দেখতে এমন লাগছে কেন? চুপ। কিছু তো বলো, হঠাৎ করে এখানে আসলে কেন? কোনো সমস্যা? হঠাৎ করে মানে? আমার বাড়ি আমি যখন খুশি আসবো, তাতে তোমার কি? নাকি বিয়ে হয়ে গেছে বলে বাড়িটা আর আমার নেই, তোমার হয়ে গেছে? আমি তেমন করে কিছু বলতে চাইনি নিশু। কেমন করে বলছো তাহলে তুমি? তুমি আমাকে প্রশ্ন করার কে শুনি? যদি আমাদের বোনদের শহর নাই হয় তাহলে বলে দিও আসবো না তোমার বাসায়। আসুক ভাইয়া, জিজ্ঞাসা করব কে এত সাহস দিল তোমায়। দেখো নিশু, তুমি কিন্তু এখন বেশি করছো। আমি তেমন কিছুই বলিনি। কি বলনি তুমি? আসুক ভাইয়া, বলবো সব। বলো তোমার ভাইয়াকে, আমিও দেখবো উনি কি বলেন। কি বললে তুমি? এর মধ্যেই পারভেজ চলে এলো। দরজা খোলা ছিল তাই সোজা ঘরে ঢুকছে। কি হয়েছে কি নিশু? তুই কাঁদছিস কেন বোন? কাঁদবো না তো কি হাসবো নাকি বলো ভাইয়া? ইস, এত কথা না বলে আসল কথা বল, কি আমার বোনকে কাঁদিয়েছে? জানো ভাইয়া, আমি এখানে এসেছি বলে ভাবি বলে আমি এখন এখানে কেন এসেছি। তখন আমি বলেছি আমার বাড়ি আমি আসবো, তাতে তোমার কি? ভাইয়া আসলে আমি সব বলবো। তখন ভাবি বলে বলো তোমার ভাইয়াকে, দেখি তোমার ভাইয়া আমাকে কি করে। আচ্ছা ভাইয়া, এটা কি আমাদের বাসা নয় নাকি বিয়ে হয়েছে বলে তোমার পর হয়ে গেছি? অবশ্যই এটা তোদের বাসা, যখন খুশি আসবি আর যখন খুশি থাকবি। আর কার এত বড় সাহস হয় যে আমার বোনকে কাঁদায়? কে আবার তোমার বউ? আপনি আগে আমার কথা শুনুন। ঠাস ঠাস। তোর এত বড় সাহস হয় কি করে আমার বোনকে কাঁদাতে? কোন অধিকারে তুই আমার বোনকে এসব প্রশ্ন করিস? আমি অবাক হয়ে ওনাকে দেখছি। আমি কখনো আমার বোনেদের ফুলের টোকাও দেইনি, আর তুই কিনা আমার বোনকে কাঁদাস? তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা, আর আজ রাতের পর থেকে আমি তোকে এই বাড়িতে আর দেখতে চাই না।
ওনার কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। আমাদের বিয়ের এই প্রথম উনি আমাকে তুই করে বলছেন এবং আজই ঘর থেকে চলে যেতে বলছেন। বাঘের কি নির্মম পরিহাস। আজ আমি ওনাকে বলতে চেয়েছি আমার মনের কথা, আর আজই আমার জীবনে ঝড় উঠেছে। কিন্তু নিশু কেনই বা আমার সাথে এমন করছে তাই বুঝতে পারছি না, তবুও বলতে চেয়েছি। শুনুন, এ নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। আমার বোনকে যে কাঁদাতে পারে সে যাই হোক, আমার কেউ হতে পারে না। বাবা অনেক ভালো বলেছেন আপনি। আজ আপনি যা বলেছেন তার জন্য একদিন ঠিকই আপনাকে পস্তাতে হবে। আর শুনে রাখুন, আমি কাউকে কাঁদাইনি। আর রইল চলে যাবার কথা, হ্যাঁ চলে যাব, আর আসতে চাইবো না আপনার জীবনে। এই বলে আমি চলে আসলাম রুমে। আমি জানি আমার যাওয়াতে ওনার কিছুই হবে না, কারণ উনি আমাকে কখনোই ভালোবাসতে পারেননি। যদি ভালোবাসতো তাহলে আজ বিনা অপরাধে আমার গায়ে হাত তুলতে আর বাসা থেকে বের করে দিতে পারতো না। সকাল সকাল তৈরি হয়ে নিলাম, সারা রাত একটুও ঘুমাতে পারিনি। আর উনি একবারও এই রুমে আসেননি। বাসা থেকে বের হবার আগে দেখি নিশু মানে আমার বড় আর ছোট ননদের জামাই সুজন এসেছে। আমাকে দেখে, আরে ভাবি, কেমন আছো? আছি ভালো। কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে না ভালো আছো। আর মুখটাতে আমরা কুমড়ো পটাশ করে রেখেছো কেন? আর কোথায় যাচ্ছ এত সকালে? বাড়ি যাচ্ছি। ও, ভাইয়ের সাথে রাগ করে বুঝি, নাকি অভিমান? হঠাৎ পারভেজ এসে কি হচ্ছে কি এসব? ওকে যেতে দে। যেতে দেবো মানে? কি হয়েছে কি ভাইয়া তোদের মধ্যে? কিছু হয়নি, তোরা ভেতরে যা, নিশু ঘরে আছে। কিন্তু ভাইয়া ভাবি। কতবার বলেছি আমার মুখের ওপর কথা বলবি না। ওনার কথা শুনে আর আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না, সোজা বাসা থেকে বের হয়ে এলাম। পেছনে মিশু ভাবি ভাবি বলে আসছে। দাঁড়াও ভাবি, আমার একটা কথা শোনো তো। কি হয়েছে কি মিশু আপু, বলো। কি হয়েছে কি তোমাদের মধ্যে? কিছু হয়নি তো। কিছু তো হয়েছে, না হলে ভাইয়া কেন বলবে তোমাকে চলে যেতে? প্লিজ ভাবি, একটা বার আমাকে বলো। তোমার ভাইয়াকে জিজ্ঞাসা করে নিও, আমাকে জিজ্ঞাসা করো না। প্লিজ ভাবি, তুমি বলো আমাকে। তখন আমি সব খুলে বললাম মিশুকে। কি নিশু, তুই যে আমার নিজের বোন তা ভাবতে আমার ঘৃণা করছে। ওর স্বামী চিত তোমার উপর নিয়ে নিল, আমি ওকে। প্লিজ মিশু আপু, আমি আর কোনো বিশৃঙ্খলা চাই না। আর নিশু কেন এসব করলো তাও জানতে চাই না। তুমি ভালো থেকো, এই বলে চলে এলাম। বেরিয়ে পড়লাম আমার বাসার উদ্দেশ্যে। পারভেজ একটা বারও বলেনি তুমি যেও না প্লিজ, আমার ভুল হয়েছে। সত্যি আমার কপালটাই এমন, সবসময় আমার সাথে এমন হয় কেন বুঝতে পারছি না। অনেকক্ষণ হলো বাসায় এসেছি, আম্মু আব্বু দুজনেই আমার কান পৌঁছিয়ে ফেলছে। জামাই কই, জামাই আসেনি কেন, কি হয়েছে, জামাই ঠিক আছে তো, তোর শরীর খারাপ করছে নাকি, ব্লা ব্লা ব্লা। তুলিমা, কি হলো কি? তুই একা কেন এলি? জামাই কই? আব্বু আমার মাথায় হাত বুলিয়ে, তুলিমা, কি হয়েছে রে মা? পারভেজের সাথে রাগ করে এসেছিস বুঝি? আব্বুর কথা শুনে আব্বুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। সরি আব্বু, আমাকে ক্ষমা করে দিও। সত্যি? কেন রে মা, কি হয়েছে? কি বলুন আব্বুকে? আব্বু আমাকে মাফ করে দাও। এতদিন বুঝতে পারিনি প্রিয়জন কষ্ট দিলে কতটুকু কষ্ট লাগে, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি আমি তোমাকে কতটুকু কষ্ট দিয়েছি এতদিন। তোমায় কষ্ট দেওয়াই মনে হয় আজ আমি কষ্ট পাচ্ছি প্রিয়জনের কাছ থেকে। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। দেখো পাগলি মেয়ে কি বলে, আমি কোনো কষ্ট পাইনি, বরং আমি চেয়েছিলাম আমার মেয়ে সুখে থাকুক। কিন্তু তুই একা কেন রে মা? জামাই কেন আসেনি? আরে চুপ করো না, মাত্র মেয়েটা এলো, ওকে বিশ্রাম নিতে দাও। আর আমি জামাইকে ফোন করছি। না আব্বু, তুমি ওনাকে ফোন করবে না। কেন রে মা, কিছু হয়েছে বুঝি? কিছু হয়নি আব্বু। তাহলে কাঁদছিস কেন? ইস, চুপ করো না তুমি, আমাদের বাপ বেটির মধ্যে কথা বলো না তো। আর হ্যাঁ মা, আমি ফোন করব না, হলো তো এখন? হুম। আচ্ছা মা, তুই বরং বিশ্রাম নে, আমরা পরে কথা বলবো। ঠিক আছে আব্বু। এই বলে আব্বু আম্মু চলে গেল, আর আমি ভাবছি কি থেকে কি হয়ে গেল। এই কি হয়েছে কি? মেয়েকে কিছু জিজ্ঞাসা করতে দাও না কেন? কি জিজ্ঞাসা করবে তুমি? এই জামাই এলো না কেন? পাগল হয়েছো তুমি? এইসব জিজ্ঞাসা করব মেয়েকে? কিন্তু আমার মেয়ে এমন ভাবে কাঁদছে কেন? আর চোখ মুখ দেখে তো মনে হয় রাতে ঠিক মতো ঘুমায়নি। এর জন্যই তো বললাম এখন মেয়েটা বিশ্রাম নিক। আর আমার মনে হয় তোমার মেয়ে জামাইয়ের সাথে অভিমান করে এসেছে, তার বারণ করেছে জামাইকে ফোন করতে। কিন্তু এখন আমরা কি করব? আমরা কি করব মানে? ও
ওদের স্বামী স্ত্রীর মান অভিমান কয়েকদিন থেকে এমনিতেই মিটে যাবে। আর দেখো জামাইও এসে পড়বো। তুমি কি কখনো কি বলো কিছু বুঝি না। যাই হোক, আমার মেয়ে আমার কাছে এসেছে, তাই এত সহজে আমি আমার মেয়েকে এখন কোথাও যেতে দিব না। এখন আমার মেয়ে আমার কাছেই থাকবে। আচ্ছা বাবা, আচ্ছা, রেখো তোমার মেয়েকে। হুম। অন্যদিকে মিশু চিৎকার করে বাড়ি মাথায় তুলছে। ভাইয়া, ভাইয়া, কোথায় তুমি? কি হয়েছে, এটা কি? এত চিৎকার করেছিস কেন বোন? কি হয়নি তাই বলো ভাইয়া। কি হয়েছে তা না বললে বুঝবো কি করে? তুই কেন চিৎকার চেঁচামেচি করছিস? বলছি বলছি, আগে আমাদের গুণধর ছোট বোন নিশুকে আসতে তো দাও। নিশুকে ডাকছিস কেন তুই? হ্যাঁ আপু, নিশুকে ডাকছেন কেন? বলছি সুজন, আগে তো তোমার বউকে আসতে দাও। নিশু, এই নিশু। কি হয়েছে? কি আপা, এত চিৎকার করছিস কেন? আর ও এখানে কেন? কেন চিৎকার করছি তুই জানিস না বুঝি? আর সুজন তোর স্বামী, তাহলে সুজন এখানে থাকবে না তো কে এখানে থাকবে শুনি? কি হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর সুজন এখানে মানে কি নিশু? ও তো স্বামী, ও তো এখানেই থাকবে। পারবে পারবে, সবই বুঝতে পারবে। আগে তো সব শোনো। কি শুনবো বল? জানো ভাইয়া, নিশু এখানে কাল কেন এসেছে? কেন এসেছে মানে? ভাইয়ের বাসায় বোন এমনিতেই তো আসতে পারে। তা আমি জানি ভাইয়া, কিন্তু কাল নিশু সুজনের সাথে ঝগড়া করে এসেছে এখানে। কিন্তু নিশু তো আমাকে এই বিষয়ে কিছু বলেনি। বলবি কি করে? সব দোষ তো ওর নিজের। দেখো আপু, সব না দেখে না শুনে আমার উপরে দোষ দিবি না কিন্তু। চুপ কর তুই। কোন মুখে আবার এত বড় বড় কথা বলছিস? নিশু তুই চুপ কর, আমি সব আগে শুনি, তারপর তুই কথা বলবি। হ্যাঁ সুজন, বলো তুমি কি বলতে চাও? না, মানে ভাইয়া কাল কথায় কথায় নিশুর সাথে আমার ঝগড়া লেগে যায়। তখন আমি বলেছি, দেখো নিশু, তুমি সবসময় আমার উপর জোর চালাও, এটা একদমই ঠিক না। তুমি ভুলে যাও কেন আমি তোমার স্বামী? তুমি আমার নয়। কি বললে তুমি? বিয়ের পর থেকে তোমার অত্যাচার সহ্য করে আসছি আমি। কখনোই এই করব না, আবার কখনোই এই করব না। আমার সব কাজ তোমাকে বলেই কেন করতে হবে বলো তুমি? আমার কি নিজের বলতে কিছু নেই নাকি? তোমাকে বিয়ে করে সব শেষ হয়ে গিয়েছে আমার। তাই নাকি? তাহলে কে বলেছিল আমাকে বিয়ে করতে তোমায়? আমি যা করি তা তোমার আর আমার ভালোর জন্যই তো করি, তাই নয় কি? সেটাই তো দেখছি, জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আমার। আর তোমাকে আমার এত ভালো করতে কে বলেছে? হ্যাঁ, তুমি আমার বউ, আমার সব কিছুতে তোমার অধিকার আছে, কিন্তু তাই বলে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম থাকবে না। কি আমাকে বিয়ে করা তোমার ভুল হয়েছে? আর আমি তোমার ইচ্ছার দাম দিই না? হ্যাঁ, ভুল ছিল। আচ্ছা, তোমার চেয়ে তো ভাবি অনেক ছোট, তবুও কত সুন্দর সংসার করছে। আর তুমি দিনরাত সংসারের নাম করে আমার উপর অত্যাচার চালাচ্ছ কেন বলতে পারো? তাই নাকি? খুব ভাবি ভাবি করছো। ভাইয়া বিয়ের পর থেকে দেখছি শুধু ভাবি, এমন ভাবি তেমন। কিছু ছিল নাকি তোমাদের মধ্যে? নিশু, মুখ সামলিয়ে কথা বলো। সবাইকে নিজের মতো ভাবো কেন? ভাবি আমার বোনের মতো, আর তুমি কিনা আমাকে সন্দেহ করছো। তুমি আমাকে মারলে, ওকে, আর আমি থাকবো না তোমাদের সাথে। আর কখনোই আমার কাছে আসবে না তুমি। কোথায় যাচ্ছ তুমি? কিন্তু নিশু কোনো কথা না শুনে চলে এসেছিল। আমি মনে করেছি নিশু আপুর বাড়িতে গিয়েছিল, তাই আপুকে ফোন করে সব জানাই। পরে জানতে পারি আপুর বাড়িতে নিশু আসেনি, তাই আপুকে নিয়ে এখানে আসলাম। হয়েছে সুজন, আর তোমাকে বলতে হবে না, এখন আমাকে বলতে দাও। জানো ভাইয়া, নিশু কাল রাগ করে এখানে এসেছে, আর সুজন এর উপরে জিত ভাবির উপর নিয়েছে। আমার জিদ ভাবির উপরে নিয়েছে মানে কি আপু? সবার কথা শুনে নিশু চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। বলছি বলছি, আমার গুণধর বোনের কথা। কি নিশু, আমি সব বলবো নাকি তুই বলবি? থাক থাক, আর কষ্ট করে তোকে কিছু বলতে হবে না, আমি সব বলছি। কাল নিশু এখানে এসে ভাইকে বলেছে ভাবি নিশুকে বাড়িতে আসতে নিষেধ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা। মিথ্যা মানে? আমি এসে দেখেছি নিশু আর তুলি ঝগড়া করছে, আর নিশু কাঁদছিল। ভাইয়া, তুমি নিশুর চোখের পানি দেখলে, কিন্তু ভাবির মুখটা দেখলে না একটা বারও। কাল সুজন ভাবির তারিফ করতে নিশু জেদ করে ভাবিকে তোমার কাছে ছোট করেছে। আর তুমি বোনের ভালোবাসায় এতই ভক্ত ছিলে যে তোমার বোনের অপরাধ তোমার চোখে পড়েনি, তাই তুমি ভাবির গায়ে হাতও তুলেছ, সাথে বাড়ি থেকে বেরও করে দিয়েছ।
মিশু যা বলছে তা কি সত্যি নাকি নিশু? ও কি বলবে ভাইয়া? ওর নীরবতায় বুঝিয়ে দিচ্ছে ওর অপরাধ। ছি নিশু ছি, আমি ভাবতেও পারিনি তুই আমার বোন হয়ে এমন করতে পারলি। আরে তোদের আমি কখনো কি কোনো কষ্ট দিয়েছি যে তুই আজ আমার বুকটাকে ছিঁড়ে দিয়েছিস এমন ভাবে? তোর একটা ভুলের কারণে আমি নিজে কত বড় ভুল করেছি। কাল সারা রাত ঠিক মতো ঘুমাতেও পারিনি। সবসময় মনে হয়েছিল আমার কিছু একটা চলে যাচ্ছে আমার কাছ থেকে। জানো ভাইয়া, ভালোবাসা ভালো, কিন্তু এত অন্ধ ভালোবাসা ভালো নয়, যেখানে সত্য মিথ্যা যাচা করাই যায় না। আমি ভাবতেও পারিনি আমি নিজের বোনের কথা শুনে এত বড় ভুল করতে পারবো। তুমি ভাবিকে যেতে দিলে কেন? না দিয়ে কি করব বল? আমি চলে যেতে বলেছি বলে ও সকালে তৈরি হয়ে গিয়েছিল। চলে যাওয়া দেখে আমার মাথায় রাগ চেপে যায়, তাই আটকাইনি ওকে। প্লিজ ভাইয়া আমাকে ক্ষমা করে দে। আমি কালকে রাগের মাথায় এসব কথা বলে ফেলেছি, আর আমার মাথা ঠিক ছিল না, তাই এসব। থাম, তুই অনেক বলেছিস। ইচ্ছা করছে তোকে থাপ্পড় দিতে, কিন্তু তোদের আমি এতই ভালোবাসি যে পারছি না তোকে কিছু বলতে, আর না পারছি নিজেকে শেষ করে দিতে। এসব কি বলছিস কি ভাইয়া? যা হবার হয়ে গেছে, চল আমরা সবাই গিয়ে ভাবির কাছে ক্ষমা চেয়ে নিয়ে আসি। আমি পারবো না রে। কেন ভাইয়া? কোন মুখ নিয়ে ওর সামনে দাঁড়াবো আমি? সব দোষ আমার ভাইয়া, আমার কারণে আজ ভাবিকে ঘর ছাড়তে হয়েছে। না সুজন, সব আমার দোষ। কোনো কিছু না শুনে চোখে দেখার ঘটনার ভিত্তিতে শাস্তি দিয়ে ঠিক করিনি আমি। ভাইয়া, ভুল তো মানুষের দ্বারাই হয়, আর তা অবশ্যই মানুষকেই শুধরাতে হয়। আর আমার মনে হয় আমরা সবাই ভাবিকে বোঝালে ভাবি সব বুঝবে। আপু ঠিক বলেছে ভাইয়া, আমারও মনে হয় ভাবি অবশ্যই আপনাকে ক্ষমা করবে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না সুজন, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। ছি নিশু ছি, তুমি এটা কিভাবে করতে পারলে? আমি চুপ করো তুমি। কোন মুখে তুমি এখনো কথা বলতে চাও? আমি তোমাকে বুঝিয়ে নিতে এসেছিলাম, আর তুমি ছি ভাবতেও আমার ঘৃণা করে। আমার বউ নিজের ভাইয়ের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছে। প্লিজ সুজন, আমি জানি আমি ভুল করেছি, তাই আমি তো ক্ষমাও চেয়েছি। বলো তুমি। কার কাছে চেয়েছো? ভাবির কাছে কি তুমি এখনো ক্ষমা চেয়েছো বলো? না, চাইনি, কিন্তু চাইবো। বিশ্বাস করো সুজন, আমি আর আগের মতো তোমার সাথে ব্যবহার করব না। আমি বুঝতে পেরেছি তুমি কত কষ্ট পাও আমার ব্যবহারে। বুঝলেই ভালো, কিন্তু ভাবি যতদিন এই বাড়িতে আসবে না ততদিন তুমি আমার সাথে যেতে পারবে না। কিন্তু কোনো কিন্তু নেই, আমি যা বলেছি তাই, আর তা না হলে এখানেই তোমাকে সারা জীবন থাকতে হবে। এই বলে সুজনও চলে গেল, আর নিশু এখনো কাঁদছে। সত্যি সব ভুল আমার। আমি সব সময় নিজের কোথায় বড় করে রেখেছি। অন্যের সংসার না বুঝে ভাঙতে গিয়ে আজ নিজের সংসার ভাঙতে বসেছি। ওদিকে তুলি ফ্রেশ হয়ে বাবা মার কথা আর বাধ্য হয়ে কিছু খেয়ে শুয়ে পড়ল, সাথে সাথে ঘুমিয়েও গেল। কারণ তুলির আম্মু মেয়ের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, যাতে তুলি একটু ঘুমোতে পারে। তুলির আম্মু মেয়ের চেহারা দেখেই বুঝেছিল তুলির কিছু তো হয়েছে, কিন্তু জিজ্ঞাসা করতে পারেনি। স্বামীর নির্দেশ করায় তুলি ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে পারভেজ আর তার বোন মিশু এসেছে। নিশু আসতে চেয়েছিল, কিন্তু মিশু আসতে দেয়নি, বলেছে পরে আসতে, তাই পারভেজ আর মিশু এসছে। ওই যে ভাবি এসেছে, চলো ভাবি তোমার ঘরে যাই। আজ প্রথম যাব, কিন্তু আমি তোমার ঘরে। আমার ঘরে? তোমার ঘরে। কেন যেতে পারি না বুঝি? আসো। আরে ভাবি, এতক্ষণে তোমার ঘুম ভাঙলো বলো? কখন থেকে বসে আছি আমি আর ভাইয়া। কেন বসে আছো তোমরা? আর রাগ করে থেকো না। জানো নিশু যে মিথ্যা বলেছে তা ও স্বীকার করেছে, আর ভাইয়া ওকে অনেক বকেছে। তো আমি কি করব? আর তোমাদের বিষয়ে আমাকে বা বলছো কেন? জানি ভাবি তোমার সাথে যা হয়েছে তা ভুল, কিন্তু ভাবি ভুল তো মানুষ মাত্রই হয়, তুমি বলো। কিন্তু একটি ভুল সারা জীবন আঁকলে রাখা কি বড় ভুল নয়? ভুল? কোনটা ভুল বলো তো মিশু বাবু? আমি যা করেছি তাই বুঝি ভুল? আর আমার সাথে যা হয়েছে তা কখনো ভুল নয় আপু, এটা অন্যায়। কারো কথা না শুনে বিচার করা, তার গায়ে হাত তোলা কোনো ভুল নয় মিশু আপু। আমার জায়গায় আর যদি তুমি থাকতে আপু, তাহলে এত সহজে মেনে নিতে পারতে এই অপমান? তোমার স্বামী যদি বিনা অপরাধে শুধু তার বোনের কথা শুনে যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, তাহলে কেমন লাগবে তোমার বলো? সত্যি ভাবি আমার কিছু বলার নেই।
আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, কিন্তু তোমাকে কষ্ট দিয়ে ভাইয়াও সুখে নেই ভাবি। তুমি আসার পর থেকে ভাইয়া একটা রাতও ঠিক মতো ঘুমায়নি। তুমি কি পারো না একটাবার ক্ষমা করে দিতে ভাইয়াকে? না পারি না আপু, প্লিজ মিশু আপু, এই বিষয় নিয়ে তুমি আর আমাকে অনুরোধ করতে এসো না। আমি আর যাই করি না কেন ওনাকে ক্ষমা করতে পারবো না। উনি শুধু আমার গায়ে হাত তোলেনি, বরং আমার কলিজায় আঘাত করছে। স্বামী থেকে এমন ব্যবহার কোনো স্ত্রী আশা করে না, আর উনি যা করেছে তা নাইবা বললাম। আমি বুঝতে পারছি, কিন্তু তবুও অনুরোধ রইল, এরপর তোমার ইচ্ছা। দরজার সামনে পারভেজ এসে দাঁড়িয়ে সব কথা শুনছে। হঠাৎ পারভেজ আসে। হুম হুম, আসতে পারি? আরে ভাইয়া তুই আয়। পারভেজকে দেখে তুলি অন্যদিকে ঘুরে বসলো। তুই তো আসতে বলছিস, কিন্তু যার ঘর সে তো মুখ ফিরিয়ে নিয়েছে। হঠাৎ তুলির আম্মু এসে। কে মুখ ফিরিয়ে নিয়েছে বাবা পারভেজ? কেউ না তো আন্টি। তা আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। তা তো বসবই, কিন্তু মা, আজ তোমাকে থাকতেই হবে আমাদের বাড়িতে। এই প্রথম এলে, তাও আবার এই শরীর নিয়ে। না আন্টি, আমি থাকতে পারবো না, কিছুক্ষণ পর চলে যেতে হবে। আজকে আবার ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু এসেই চলে যাবে, এ কেমন কথা? আর এই সময় একটু সাবধানে থেকো মা। আন্টি। তা বাবা, সেবার এলে কিন্তু থাকুনি, এবার কিন্তু অবশ্যই থাকতে হবে কয়েকদিন। আচ্ছা আম্মু, এবার অনেক দিন থাকবো, যতদিন বউ আছে ততদিন। আচ্ছা বাবা, থেকো। আচ্ছা, তোমরা কথা বলো, আমি আর মিশু নিচে আছি। ওকে আম্মু। তারপর মিশু আর আম্মু চলে গেল। কিছু বলতে? সমস্যা কি আপনার? এখানে কি চাই, আর এখানে এসেছেন কেন? আমি তোমাকে নিতে এসেছি তুলি। কি বললেন? নিতে এসেছেন? কিন্তু কোন অধিকারে? আর আমি আপনাকে চিনি না। স্বামীর অধিকারে নিতে এসেছি। বাবা, অনেক মজা করতে পারেন তো। কখনো স্বামীর অধিকারে গায়ে হাত তুলবেন, আবার স্বামীর অধিকারে ঘর থেকে বের করে দেবেন। এখন আবার স্বামীর অধিকারে নিতে এসেছেন? কি মজা, তাই না? আমাকে কি পুতুল পেয়েছেন আপনি, নাকি পাগল উন্মাদ? আপনি যদি ভেবে থাকেন আপনি আমাকে নিতে এসেছেন, তাই আমি সব ভুলে আপনার সাথে চলে যাব, তা কিন্তু ভুল। আমি কখনোই আপনার সাথে যাব না। সব কি তুমিই বলবে? আমাকে কি কিছু বলতে দিবে না? এখনো কিছু বলার আছে আপনার? আপনি কি বলবেন তা আমার জানা, তবুও আমি আপনার মতো নই। তাই যা বলার বলে চলে গেলে আমি খুশি হব। আমি জানি আমি যা করেছি তা ঠিক করিনি, কিন্তু আমি কেন করেছি তা তুমি জানো তুলি। আমি আমার বোনেদের কখনো কাঁদতে দেখিনি। সেদিন যখন এসে দেখলাম নিশু আর তুমি কথা কাটাকাটি করছো আর নিশু কাঁদছিল, তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি মনে করেছি আমি সেদিন তোমাকে বেবি হওয়ার জন্য জোরাজুরি করতে আমার উপরের রাগ আমার বোনের সাথে রাগ দেখাচ্ছ, কিন্তু আমার ধারণা আর আমি ভুল ছিলাম। আমার বোন যেমন আমার কাছে প্রিয়, ঠিক স্ত্রীও তেমন প্রিয় হওয়া উচিত। কিন্তু আমি শুধু আমার বোনের কথাই চিন্তা করেছি, কিন্তু তোমার কথা নয়, আর সেটাই আমার অন্যায়। কিন্তু তুলি, বিশ্বাস করো, তুমি চলে আসার পর একটা দিনও শান্তিতে ঘুমাতে পারিনি। আপনার কথা শেষ হয়েছে নাকি আরো বাকি? না মানে প্লিজ তুলি, আমাকে ক্ষমা করে দাও। আমি আপনাকে ক্ষমা করব? আমি কেই বা আপনার? আর রইল আমি যাব কি না, তাহলে শুনে রাখুন, আমি যাচ্ছি না আপনার সাথে, আর কোনোদিনও যাব না। আপনি এখন যেতে পারেন এখান থেকে। একটা বার কি আমাকে সুযোগ দিতে পারো না তুলি? না পারি না, কিন্তু আপনি যা করেছেন তার ক্ষমা করা আমার পক্ষে সম্ভব না। আপনি এখন আসতে পারেন, না হলে আমি চিৎকার চেঁচামেচি করব। না, তোমার চিৎকার করতে হবে না, আমি চলে যাব। এই বলে পারভেজ নিচে চলে যায়। আসো বাবা, আসো, বসো। না মানে? কি এত মানে মানে করছো ভাইয়া? বসো তো। আর আন্টি, আমাকে আর ভাইয়াকে চা খাওয়াতে পারবে? তা তো অবশ্যই পারবো মা, তোমরা বসো, আমি করে আনছি। তুলির আম্মু চলে গেলেন। এই ভাইয়া, কি হচ্ছে কি? এখন নিচে আসলে কেন? তোমার না এখন ভাবির কাছে থাকার কথা? আমরা চলে যাব। আমরা নয়, আমি চলে যাব আর তুমি থাকবে। না রে, তুলি চায় না আমি থাকি, ও এখনো আমাকে ক্ষমা করতে পারেনি। আরে, তাই বলে এখনই হার স্বীকার করলে হবে নাকি ভাইয়া? ভাবি বললে কি তোকে চলে যেতে হবে নাকি? মানে তুই কি বলতে চাস মিশু? আরে, ভাবি তো তোমার সাথে অভিমান করে আছে, আর তুমি অভিমান না ভাঙিয়ে উল্টে হেরে ভূত হয়ে চলে যাবে। কিন্তু তোর ভাবি তো আমাকে চলে যেতে। আরে বাবা, বলো, তুমিও বলবে আমার শ্বশুর বাড়ি আমি যাব না? একটু সিরিয়াস তো হও ভাইয়া। কিন্তু কোনো কিন্তু নয় ভাইয়া, ভুল যেহেতু করেছো তাই তা ঠিক করার দায়িত্ব তোমার।
আর তুমি আমাদের ভাইয়া, আমাদের ভাইয়া এইভাবে হেঁটে যেতে পারে না, বলো ভাইয়া। একদমই না, আমি ফিরিয়ে আনবই তোর ভাবিকে, কথা দিলাম। সত্যি তো? সত্যি। তাহলে মিশনে নেমে পড়ো ভাইয়া, আর আমি যাচ্ছি। যাচ্ছি মানে কি? তুমি না চা খাবে বললে? আন্টি এখন আর খেতে পারবো না। হ্যাঁ, আপনাদের জামাই আমাকে নিতে এসেছে, বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। বাইরে মানে ভিতরে আসতে বলবে না? আজ নয় আন্টি, অন্য একদিন আসবো, কথা দিচ্ছি। আচ্ছা, কিন্তু অবশ্যই আসবে কিন্তু। আন্টি, আর আমি যাই ভাইয়া। হুম। তারপর মিশু চলে গেল আর পারভেজ শাশুড়ি আর শ্বশুরের সাথে গল্প করছে। তা বাবা, এবার কিন্তু কয়েকদিন অবশ্যই থাকতে হবে তোমাদের। অবশ্যই আব্বু, এবার অনেক দিন থাকবো। যাক, কয়েকটা দিন মেয়েটাকেও কাছে পাবো। হঠাৎ তুলি নিচে এসে পারভেজকে দেখে রাগে। কয়েকটা দিন নয়, কয়েকগুলো দিন পাবে আমাকে, হতে পারে সারাটা জীবনের জন্য। কি বললি? তা যাই হোক, তা না হয় থাকবে, সাথে জামাইও। জামাই মানে? আপনি এখনো যাননি? এখানে কি করছেন এখনো? কোথায় যাব? আর আমি আমার আব্বুর সাথে গল্প করছি, বুঝলে? কি হচ্ছে কি তুলি? পারভেজ এখানে থাকবে না তো কোথায় থাকবে? আমি কি জানি উনি কোথায় থাকবে, কিন্তু যেখানেই থাকুক না কেন আমার বাড়িতে থাকতে পারবে না। আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে থাকবো, এখন যেই যাই বলুক আমি শুনছি না। এই যে, এটা আমার আব্বুর বাড়ি, মানে আমার বাড়ি, বুঝেছেন কি বলতে চাইছি? তাই ভালোই ভালোই কেটে পড়ুন। এটা আমার শ্বশুর বাড়ি মানে আমার বউয়ের বাড়ি, আর বউয়ের বাড়ি মানে আমার বাড়ি। আপনি কিন্তু বেশি করছেন। কি বেশি করলাম? আমি কি কিছু ভুল বলছি আব্বু? একদম ঠিক বলছো বাবা। আব্বু, তুমিও? আপনাকে না আমি, এই বলে আমি রুমে চলে আসলাম। শালার কত বড় সাহস, বলে কিনা এটা ওনার বাড়ি, কাটা শাকটা এটা আমার বাড়ি, যত সব। বউ, ও বউ, কোথায় তুমি? এত নেকামি করে কে ডাকছে? আমি ডাকছি বউ। ওই, আমি আপনার বউ না। তাহলে কি ভাবি নাকি? কি বললেন? আমি আবার কি বললাম? আমি আপনার ভাবি হই? বউ না, ভাবিও না, তাহলে কি হতে পারো? কিছুই হই না, আর কখনো আমাকে বউ বলে ডাকবেন না। তাই, যাই হোক, আমার বউকে আমি যা খুশি ডাকবো, তাতে তোমার কি? আমার কি মানে, সব তো আমাকেই বলবেন, তাই নয় কি? তাহলে স্বীকার করছো তুমি আমার বউ? আমি কখন স্বীকার করলাম আমি আপনার বউ? যাই হোক, আপনি এখানে কি করছেন? আপনাকে বলি নাই আমাদের বাড়ি থেকে চলে যেতে, তারপরও বেহায়ার মতো পড়ে আছেন কেন? আমি আমার শ্বশুর বাড়িতে পড়ে আছি, এখানে বেহায়ার কি দেখলাম বউ? আবার? যাই হোক, আমি এখন ঘুমাবো, সরো তো বউ। সর্বমানে কোথায় ঘুমাবেন আপনি? কোথায় আবার? বিছানায়। অসম্ভব, বিছানায় আমি ঘুমাবো। ঘুমাও না, আর আমি তো আমার বউয়ের সাথেই ঘুমাবো। একদমই না, অনেক হয়েছে, এখনই আপনি যান আমার ঘর থেকে। আমি কোথাও যাব না। আপনি যাবেন? ওকে ওকে, আমি যাচ্ছি, পরে কিন্তু আমাকে আটকাতে আসবে না। আমার বই গেল আপনাকে আটকাতে, বরং আমি বাঁচি। ওকে, তাহলে যাচ্ছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, জানতো, যত সব। আমি যত সব, তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। কি মজা? হ্যাঁ, আমি কিছুই দেখতে চাই না। কিন্তু আমি তো আমার বউকে কিছু দেখাতে চাই। আমি কিছু দেখতে চাই না, একদমই কাছে আসার চেষ্টা করবেন না কিন্তু, বলে দিলাম। আমি আমার বউয়ের কাছে আসছি, তাতে কার কি? আপনি কি করতে চাচ্ছেন কি? বেশি কিছু না, একটু রোমান্টিকতা করব, এর চেয়ে বেশি কিছু না বউ। একদমই ভালো হচ্ছে না কিন্তু। হ্যাঁ, তা আমি জানি, ভালো হবে কি করে, আমার বউ তো রেগে আছে। এই বলে পারভেজ তুলির আরো কাছে চলে আসে আর তুলি অবাক হয়ে দেখে পারভেজকে। এই, কি করছেন কি আপনি? তুমি যা বলছো তাই করছি। আমি যা বলেছি তা করেছেন মানে? আমি কখন বললাম আমার কাছে আসতে আপনাকে? আগে তো আসতে দাও, তারপর না হয় বলছি। একদমই কাছে আসবেন না। কিন্তু কে শোনে কার কথা? পারভেজ তুলির আরো কাছে চলে আসে আর পারভেজ এসব দেখে তুলির হার্টবিট ক্রমশ বেড়ে যাচ্ছে। পারভেজ তুলির দিকে আরো ঝুঁকে যাচ্ছে। তুলি আরো চোখ মেলে রাখতে পারল না। হঠাৎ তুলি হার্টবিট কমে গেল আর চোখ খুলে দেখতে পারল পারভেজ বালিশ হাতে নিয়ে দাঁত কেলাচ্ছে। কি হচ্ছে কি এসব? কি হবে আবার, আমি তো বালিশ নিলাম। একটু আগে তো বললেন রোমান্টিকতা করছেন। সেটা তো করতেই চাই, কিন্তু বউ যে করতে দেয় না, তাই ভাবলাম বালিশের সাথে একটু রোমান্স করে ফেলি। যত সব,
যান, বালিশের সাথেই করেন। আচ্ছা আমি যাই, ওকে বাই বউ। এত রাতে কোথায় যাচ্ছেন আপনি? আব্বু আম্মুর ঘরে। মানে কি? এত রাতে আব্বু আম্মুর ঘরে যাবেন? পাগল নাকি আপনি? না গিয়ে কি করব? আমার বউ তো আমাকে ঘর থেকে বের করে দিতে চায়। তাই বলে আব্বু আম্মুর ঘরে যাবেন? এই যে শুনুন, আমি একদমই আপনাকে ঘর থেকে বের করে দিইনি, শুধু বলেছি আমার সাথে বিছানায় শুতে পারবেন না। এরই জন্যই তো আমি আব্বু আম্মুর কাছে যাব। আর যদি থাকতেই হয় তাহলে আমার সাথে বেড শেয়ার করতে হবে। একদমই না, আমি পারবো না শেয়ার করতে। তাহলে আমি গেলাম। এই একদমই না, এত রাতে আব্বু আম্মুর কাছে গেলে কি ভাববে? ছি ছি ছি। এত কিসের যে সিসি করছো বউ? যাই হোক, তাহলে আমি কি করব বলো বউ? ঘুমান বিছানায়, বুড়ো খাটাসবর একটা। আমিও ছাড়বো না আপনাকে। তা মনে মনে গালি দেওয়া শেষ হলে ঘুমিয়ে পড়ুন মহারানী। এই খাটাসটা বুঝলো কি করে আমি গালি দিচ্ছি? আর গালি দিয়েছি, বেশ করেছি, ইচ্ছে মতো দেব। ওকে ওকে, যত ইচ্ছা দিও, এখন ঘুমিয়ে যাও বউ। আবার বুঝে গেল। ওহে মিসেস, খুব তো বলো বুড়া। এবার দেখাবো এই বুড়ো কি রোমান্টিক। তারপর শুধু বলবা আমার রোমান্টিক বুড়া বর। এই বলে পারভেজ ঘুমিয়ে পড়ল। খাটাসটা মনে হয় ঘুমিয়ে গেছে। যাক বাবা, আমিও একটু ঘুমিয়ে নিই। সারাদিন এই খাটাসটার কারণে একটু বিশ্রামও নিতেও পারিনি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি উনি বিছানায় নেই। কে জানে কোথায় আবার কি করছে। যাকগে, আমার কি, উনি আমার কেউ হয় না। আসলেই কি হয় না, নাকি অনেক কিছু। আচ্ছা, আমি কি বেশি রাগ করছি? কেউ অন্যায় করলে আর ক্ষমা চাইলে অবশ্যই তাকে প্রথম ক্ষমা করে দিতে হয়, কিন্তু আমি কি করব বুঝতে পারছি না। কিন্তু যাই করি, এত সহজে ক্ষমা করব না, করলেও প্রকাশ করব না। এমন নাচারি নাচাবো না খাটাস আর কোনোদিন রাগ করেও আমার শরীরে হাত তুলতে 100 বার ভাববে। কি প্ল্যান আমার! সত্যি আমি যে এত বুদ্ধিমান তা আমি নিজেও জানি না। হঠাৎ পারভেজের আগমন। সকাল সকাল কি বুদ্ধি করছো বউ? এই একদমই দাঁত কেলাবেন না, আমার দেখতে ভালো লাগে না। আমার দাঁত আমি যত খুশি কেলাবো, তাতে তোমার কি? যাই হোক, যাও তো বউ, এক কাপ চা এনে খাওয়াও তো। পারবো না আমি আপনাকে খাওয়াতে। এই বলে আমি রাগে নিচে চলে আসলাম, আর পেছনে খাটাসটাও। আয় তুলিমা, আয় বস এখানে। এ কি, আমার মেয়েটা মুখটাকে এরকম করে রেখেছে কেন? কি হয়েছে কি মা? কিছু হয়নি আম্মু। হয়েছে হয়েছে। কি হয়েছে বাবা? ওই আমার আবার কি হলো? তোমার তো মন খারাপ হয়েছে। জানেন আম্মু, তুলি না আমার জন্য আজ রাখতে চেয়েছিল। মানে? আহা চুপ করো তো, আমাকে বলতে দাও। জানেন আম্মু, তুলি আজ আমার আর আপনাদের জন্য নিজের হাতে রাখতে চেয়েছে, কিন্তু আপনি নাকি ওকে রাখতে দিবেন না, তাই ওর মন খারাপ। ওই এ আর যেমন, যা তুলিমা আজ তুই রান্না করিস, জমিয়ে খাবো কিন্তু। আমি রাঁধবো? আচ্ছা বাবা, আচ্ছা, মন খারাপ করতে হবে না, তুই রান্না করিস। আম্মু তুমিও? সব এই বুড়ো কাটাসটার জন্য হয়েছে। কোথায় ভাবলাম আমি ওনাকে টাইট দেব, উল্টে উনি আমাকে টাইট দিচ্ছে। আর আমার আব্বু আম্মু ওনার কথাই উঠছে বসছে আর নাচছে। কি হয়েছে কি বউ, রাখবে না? হ্যাঁ রাঁধবো তো, অনেক কিছুই রাঁধবো। তাহলে আর কি, আজ আমার মেয়ের হাতে রান্না খাবো? তোর মার হাতের রান্না খেতে খেতে মুখে স্বাদ চলে গেল। কি বললে? আমার হাতে রান্না আর ভালো লাগে না? আজ থেকে তোমার রান্না তুমি করে খাবা, এই বলে গেলাম। চল রে মা, আজ আমিও তোকে রান্নায় হেল্প করব। এরপর তো আর আমি রাঁধতে হবে না, তোরা আব্বুই রাঁধবে। আমি রাঁধবো মানে কি? কেন তুমি রাঁধবে না? খুব তো বললে আমার হাতের রান্না ভালো না, এখন নিজে করে খাও। এই বলে আম্মু আমার হাত ধরে রান্নাঘরে নিয়ে আসলো। সব দোষ কাটাসটার। ওনার করে এখন আব্বু আম্মুর মধ্যে ঝগড়া লেগে গেছে। দাঁড়াও, খুব শখ না আমার হাতে রান্না খাওয়ার? ওকে, খাওয়াচ্ছি। কথায় আছে, আপনি চলেন গাছে গাছে আর আমি চলি পাতায় পাতায়। আমাকে টাইট দেওয়া এত সহজ না। কি রে মা, কি এত ভাবছিস? রাঁধবি কখন? কই কিছু না তো। আর হ্যাঁ, রাঁধবো তো, এমন রান্না রাঁধবো তোমাদের জামাই কেঁদেও কুল পাবে না। আম্মু, তা কি রাঁধবি জামাইয়ের জন্য? মাছ মাংস আর ভাজি, ডাল ভাত, আমার আর তোমার ও আব্বুর জন্য। আর জামাই কি খাবে? তোমাদের জামাই মাছ মাংস ডিম তেমন খেতে পছন্দ করে না, তাই ওনার জন্য করলা ভাজি আর ডাল করব। এ মা, এ কেমন কথা? জামাই মানুষ শুধু করলা আর ডাল দিয়ে খাবে নাকি? আমি কি নিজে বলেছি? তোমাদের জামাই তো আমাকে বলে দিল উনি মাছ মাংস ডিম এসব
আজ কিছুই খাবে না, শুধু পেট ভরে করলা ভাজি খাবে। জামাই বলেছে? আম্মু। তাহলে আর কি, রান্না শুরু কর। এই বলে আমি আর আম্মু রান্নার কাজ শুরু করে দিলাম। আমার এখনই ভাবতে এতই হাসি পাচ্ছে যে যখন খাটাসটা দেখবে ওনার জন্য শুধু করলা ভাজি আর ডাল রান্না করা হয়েছে, তাহলে ওনার মুখের কি অবস্থা হবে তা এখন দেখার বাকি। বাচাতন আমাকে তো এখনো চেনেও না। আপনার জালে যদি আপনাকে না ফাঁসাতে পারি তাহলে আমার নাম তুলি নয়। রান্নার কাজ শেষ করে আমি আর আম্মু ফ্রেশ হয়ে আব্বু আর খাটাসটাকে নিচে ডেকে আনলাম খাওয়ার জন্য। বাহ বাহ, অনেক কিছু রান্না হয়েছে তো, আজ পেট ভরে খাবো, কি বলো জামাই? আব্বু। তা কথা বললেই হবে, খেতে তো বসো। আম্মু, খেতে তো অবশ্যই বসবো। আমার বউ এত কষ্ট করে রান্না করেছে আমার জন্য, মাছ মাংস ডিম। না বাবা, তুমি একটা কথা ভুল বলছো। কি ভুল বললাম আম্মু? না মানে মাছ মাংস ডিম এসব আমাদের জন্য করা হয়েছে, আর তোমার জন্য করলা ভাজি আর ডাল। করলা ভাজি? এসব কি হচ্ছে কি তুলির মা? জামাইয়ের জন্য শুধু করলা ভাজি আর ডাল, এ কেমন কথা? আরে বাবা, তোমার জামাই তো নিজেই তুলিকে বলে দিয়েছে আজ মাছ মাংস এসব খাবে না, আজ নাকি তুলির হাতে করলা ভাজি আর ডাল খাবে। আম্মুর কথা শোনার সাথে সাথে পারভেজ আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। আর ওর মুখের অবস্থা দেখে আমি না পারছি হাসতে আর না পাচ্ছি হাসি দমিয়ে রাখতে। দেখ কেমন টাইট। আমি তুলিমণি, আমার সাথে পাঙ্গা নিলে তেমনই করলা দিয়ে প্রতিদিন ভাত খেতে হবে। তাই নাকি বাবা পারভেজ? না মানে? আব্বু কি যে বলো না, আপনাদের জামাইয়ের করলা ভাজি অনেক প্রিয়, তাই না গো? হুম। তাহলে বলে শ্বশুর বাড়িতে আমরা ভালো ভালো খাবার খাবো আর তুমি এসব খাবে বাবা, এটা কি একদম ঠিক বলো? না না, একদমই। একদমই ঠিক আব্বু, তোমার জামাই এসব খেয়ে অভ্যস্ত। অনেক কথা হয়েছে, এখন খেতে বসো সবাই। এই বলে আম্মু আমাদের খেতে দিল। আর ওনার অবস্থা দেখার মতো ছিল, বোঝা যাচ্ছে অনেক কষ্টে করলা ভাজি দিয়ে ভাত খাচ্ছে। আর ওনার খাওয়ার ধরন দেখে আমি হাসির কারণে খেতে পাচ্ছি না, তাই অনেক কষ্ট করে কিছু খেয়ে রুমে গিয়ে ইচ্ছে মতো হাসছি। খুব হাসি পাচ্ছে না? হ্যাঁ, ঘুম পাচ্ছে খুব। আহ, হেসে নাও হেসে নাও, সব সময় তো তুমি জিতবে না। এই বলে পারভেজ নিচে চলে গেল। দেখা যাবে। আমাকে টাইট থেকে নিজেই টাইট খেয়ে এখন রাগে ফুসছে। এভাবেই খুনসুটিতে আমাদের দিন যাচ্ছিল। আর আমিও বুঝতে পারছি অনেকে ছাড়া আমি এখন অস্তিত্বহীন। ওনাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু কি একটা বিধায় এখন ওনাকে বলতে পারছি না বলতে। নিয়ে চলুন আপনার সাথে আমার নিজের বাসায়। হঠাৎ সকালে নিশু মানে আমার ছোট ননদ আর ওর জামাই সুজন আমাদের বাসায় উপস্থিত। আমি নিশুকে হঠাৎ বাসায় দেখে আমি কিছুটা অবাকই হয়েছি। চোখ মুখের আর চেহারার কি হাল করে রেখেছে। আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। এ কি নিশু, কি হয়েছে, কি কাঁদছো কেন? প্লিজ ভাবি, আমাকে মাফ করে দাও। আমি যা করেছি তা না বুঝে করছি। আমি তোমার পায়ে পড়ি, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাবি। এসব কি করছো কি নিশু? ঘরে আসো আমার সাথে। আর সুজন ভাইয়া, আপনি আব্বু আর ওনার সাথে আড্ডা দিন, আমি আসছি। ওকে ভাবি। এই বলে আমি নিশুকে আমার ঘরে নিয়ে আসলাম, কিন্তু নিশু কেঁদেই যাচ্ছে। প্লিজ ভাবি, তুমি আর আমার উপর রাগ করে থেকো না। তোমার প্রতি অন্যায় করে আমিও সুখে নেই। সুজন তোমাকে বোন মনে করে আর আমি নাকি ওকে? আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি নিশু। না ভাবি, তুমি আমাকে ক্ষমা করতে পারোনি। তা না হলে এখনো নিজের বাসা খালি রেখে এখানে থাকতে পারতে না ভাবি। আর ভাইয়াকেও তুমি ক্ষমা করে দাও ভাবি, এখানে ভাইয়ার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি সেদিন এমন আচরণ যদি না করতাম তাহলে এত কিছু হতো না, সব আমার দোষ। আমি নিশুর কথায় কি উত্তর দেবো বুঝতে পারছি না, তাই নীরবে ওর কথা শুনছি। জানো ভাবি, বাবা মা মারা যাওয়ার পর ভাইয়া আমাদের আদর ভালোবাসা দিয়ে বড় করেছে। আমরা আমাদের ভাইয়ার ভালোবাসা পেলেও আমার ভাইয়া কারো ভালোবাসা পায়নি। আমার ভুলের জন্য তুমি আমার ভাইয়াকে আর শাস্তি দিও না ভাবি, ক্ষমা করে দাও আমার ভাইয়াকে। হঠাৎ ঘরে তুলি আর আম্মু আসে। দেখ মা, পৃথিবীর এমন কোনো সংসার নেই যেখানে ঝগড়া, রাগ, অভিমান আর ভুল বুঝাবুঝি হয় না, কিন্তু তাই বলে নিজের সংসার ছেড়ে আসা কোনো মানুষের উচিত না। আম্মু তুমি সব। জানি সব। পারভেজ আর মিশু প্রথম দিনেই আমাকে সব খুলে বলেছে।
প্রথমে আমারও খারাপ লেগেছিল, কিন্তু দেখ মা, একটা সংসার করা যেমন কঠিন, তা ভাঙা তার চেয়েও সহজ। তাই জীবনে যা করবি বুঝে সুঝে করবি। আমি জানি আমার মেয়ে বুদ্ধিমতী। একবার ক্ষমা করতে পারবে না ভাবি? এই কানে ধরছি, আর কখনো এমন ভুল হবে না। ছি নিশু, এসব কি করছো? আমি ক্ষমা করে দিয়েছি অনেক আগেই তোমাদের, তাই এখন চোখের পানি মুছো তো। সত্যি ভাবি, তুমি আমাকে ক্ষমা করেছো? নন্দিনী, করেছি। তাহলে আমি আজ আসি। আসি মানে এখনই তো এলে। পরে আরেকদিন আসবো। কাল তুমি আর ভাইয়া একসাথে বাসায় আসবে, তাই সব তৈরি করে রাখতে হবে না? এমা, কি তৈরি করে রাখবে শুনি? আসলেই দেখতে পাবে। এই বলে নিশু আর সুজন চলে গেল, আর আমি বসে বসে ভাবছি কি থেকে কি হয়ে গেল না। ভালোই আছি ভালোবেসে। আমি ভালো থাকতে চাই আমার নিজের ঠিকানায়। সকাল সকাল উঠে আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিলাম। আমার কাণ্ড দেখে আমার রোমান্টিক বুড়ো বরটা মনে হয় নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। না পারলেই নাই, তাতে আমার কি। বাসায় আস্তে আস্তে বিকেল হয়ে এসেছে। বাসায় এসে আমি তো অবাক। সম্পূর্ণ বাসাটা সাজানো হয়েছে। আমাকে আমার দুই ননদ ওপরে নিয়ে সাজাতে ব্যস্ত। এই নিশু, কি করছো কি? আর মিশু আপু, তোমাকে এই অবস্থায় এসব করতে কে বলেছে শুনি? চুপ করে বসে থাকো তো ভাবি, যা বলার পরে বলো। এই বলে আমার দুই ননদ আমাকে সাজিয়ে আমার ঘরে নিয়ে গেল। আমি ঘর থেকে অবাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি। এসব কি করেছো তোমরা? আমরা কি নতুন বউ বর নাকি? নতুন বউ বর আজ আবার নতুন করে শুরু হোক ভাবি জীবনটা। যাই হোক, এখন আমরা আসি কিন্তু ভাবি। আসবে মানে? ভয় পেলে নাকি? কিসের ভয়? হ্যাঁ, এ নিশো, চুপ করবি তুই? না ভাবি, ও তোমাকে ভয় দেখানোর জন্য এসব বলছে। ওকে, আমরা যাই। আচ্ছা। এই বলে ওরা চলে গেল, আর আমি যেন ভয়ে কুঁকড়ে উঠছি। কেন যেন আজ খুব ভয় করছে, তবুও সাহস সঞ্চয় করতে চেষ্টা করছি। হঠাৎ ওনারা উপস্থিত, এসে উল্টোপাল্টা কথা বলা শুরু করে দিয়েছে। আসলে আমি সরি, আমার বোনেরা যে এসব করবে তা আমি জানতাম না। কি, আপনি জানতেন না? তা এখন তো জেনেছেন। এই বলে আমি ওনার সামনে চলে আসি। এই তুলি, কি করছো কি? কিছু না, একটু রোমান্টিকতা করছি বর। তুমি আমার ডায়লগ আমাকেই মারছো? আচ্ছা তুলি, একটা সত্যি কথা বলবে, তুমি কি আমাকে ভালোবাসো? যদি বলি বাসি? আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো না। আমাকে সম্পূর্ণ কথা না বলতে দিয়ে ন্যাকামি করা হচ্ছে। বুড়ো খাটাস শার্টের কলার চেপে। আবারও বুড়া? ওকে বলো। হ্যাঁ, আমার রোমান্টিক বুড়ো বর ভালোবাসি, খুব ভালোবাসি আমার রোমান্টিক বুড়ো বরটাকে। আমি আমার বরটার জন্য একটা পুতুল আনতে চাই। আমার বুড়ো বরটার পুতুলের মা হতে চাই। ভালোবাসি আপনাকে, কিন্তু আপনি তো বুড়া, এসব কিছুই বোঝেন না। কি? আমি বুঝি না? আমি বুইড়া? হ্যাঁ, কিছুই তো বোঝেন না, খালি বুড়ামি করেন। তাই নাকি? ওকে, এখনই আমার পুতুল চাই, বুঝলে? ইস, এখনই পুতুল চান? এখন আমি দেবো কোথা থেকে? প্রস্তুতি তো নাও আমার বউ। এই একদম এখনই দুষ্টুমি করবেন না কিন্তু, বলে দিলাম। কিন্তু কে শোনে কার কথা? পারভেজ তুলিকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। আর আজ তুলিও বারণ করছে না, আর না দিচ্ছে বাধা। আজ যেন নক্ষত্র খতিয়ে আকাশ থেকে সব ভালোবাসা শুধু তাদেরই জয়গান করছে, আর বলছে আজই তো মিলন রজনী। আমি তুলি, ভালোবাসার মানুষের বুকে ঠাঁই নেওয়ার একদিন শুরু। আর আজই তুলির বলার দিন। রোমান্টিক বুড়ো বর আমার, ভালোবাসি ভালোবাসি।